সবাই একটু ফেসবুকে যারা আছো দেখো ফেসবুকে শোনা যাচ্ছে কিনা। ফেসবুকেও লাইভে যাচ্ছে, চলে গেছি আমরা। আচ্ছা, হ্যাঁ ফেসবুকেও লাইভে চলে গেছি। যারা মাত্র ক্লাসটা শুরু করলা ফেসবুক থেকে, তাদের জন্য ছোট্ট করে একটু রিক্যাপ করি। গত ক্লাস পর্যন্ত আমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়ছি। নিউক্লিয়ার ফিজিক্সের তেজস্ক্রিয় মৌল আমরা গত ক্লাসে দেখছি যে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসগুলো কি হয়, আনস্টেবল হয়, তারা ভেঙে যেতে চায় কারণ তারা অপেক্ষাকৃত ভারী। এইখানে আমরা কিনছি কিছু নমুনা নিছি তেজস্ক্রিয় মৌলের, অর্থাৎ আনস্টেবল নিউক্লিয়াস তাদের। এরা কিছু সময় পরে কিসে কনভার্ট হয়ে যেতে চাইবে, স্টেবল নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যেতে চাইবে। যত সময় যাবে স্টেবল নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যেতে চাইবে। এমন না যে প্রথমেই সব হয়ে যাবে, আস্তে 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 হতে চাইবে। ওকে, আমরা এন একটা চলক পড়তেছি। এন বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা। কার অক্ষত পরমাণু সংখ্যা? আমরা যেই তেজস্ক্রিয় মৌলটা নিছি সেই তেজস্ক্রিয় মৌলের কতগুলা অক্ষত অবস্থায় আছে, কারণ স্বাভাবিক এরা তো সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হবে। কতগুলা ওই মোমেন্টে অক্ষত আছে সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব এই চ্যাপ্টার জুড়ে। সামনে যত ম্যাথ, যত জায়গায় এন দেখবা তত সেই সময় তুমি বুঝবা আচ্ছা ওই নমুনায় কতগুলা অক্ষত পরমাণু আছে, সেইটাই হচ্ছে এই এন বোঝাচ্ছে। এই এন কি সবসময় একই থাকবে? থাকবে না। এইখানে যতগুলা এন আছে একটু পরে ততগুলো এন থাকবে না, একটু পরে ততগুলো এন থাকবে না, আস্তে আস্তে এনের ভ্যালুটা কি হয়ে যেতে চেষ্টা করবে, জিরো হয়ে যেতে চেষ্টা করবে, অর্থাৎ সবগুলাই ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে চেষ্টা করবে। এটাই তেজস্ক্রিয় মৌল। আচ্ছা গেল, এরপরে আমরা আরেকটা চলক শিখবো। সেই চলকটা হচ্ছে লেখো ডিএন। ডিএন হচ্ছে ক্ষয়প্রাপ্ত পরমাণু সংখ্যা। অর্থাৎ ধরো 100টা মৌল, একটা নমুনায় 100টা ইউরেনিয়াম ছিল, 20টা ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাহলে ডিএন এর ভ্যালু কত? 20। আর এন এর ভ্যালু কত? শুরুতে এন এর ভ্যালু হচ্ছে 100, 20টা ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে এন এর ভ্যালু কত? 80, 20টা চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এন ডিএন এটা বুঝতে পারছি। ফেসবুকে কি লাইভে আসি? আচ্ছা, কয়েকজন কমেন্ট করতেছে লাইভ, ফেসবুকে লাইভে নাই। আচ্ছা গেল, এইটা কি টাইমের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হবে না? শুরুতে যা ছিল টাইম যাবে, ক্ষয়প্রাপ্ত হবে। যেই টাইমটা আমরা কনসিডার করব সেই টাইমটাকে আমরা বলছি ডিটি। ডিটি এর পরিচয় লেখো, ভাঙতে বা ক্ষয়প্রাপ্ত হতে প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময়। ধরো এখানে কত টাইম ইলাপস হয়েছে, ডিটি পরিমাণ টাইম পার হয়ে এই জিনিসটা ঘটছে। ফাইন। আমরা যদি একটা গ্রাফ চিন্তা করতে চেষ্টা করি, একটু আমার সাথে সাথে একটা গ্রাফ দাও। গ্রাফ তোমরাই বলতে পারবা অ্যান্সারটা কি হবে। ধরো ওয়াই অক্ষ বরাবর আমি রাখছি কাকে? এন কে। এন এর পরিচয় কি? অক্ষত পরমাণু সংখ্যা। এক্স অক্ষ বরাবর আমি রাখছি কাকে? ডিটি বা টাইমকে। শুধু টি লেখো, ডিটি তো হচ্ছে ডিফারেন্সটা টাইম। ওকে, এখন শুরুতে ধরো আমার কত সংখ্যক পরমাণু ছিল, ধরে নিলাম আমি এই পরিমাণ, মানে এটা একটা মান আছে, এই পরিমাণ ছিল। যত টাইম যাবে, টাইম গেলে কি এইটা হওয়া সম্ভব? এরকম হওয়া সম্ভব? এরকম কি হওয়া পসিবল কিনা? পসিবল না, কারণ এটা এটা কি বোঝাচ্ছে? অক্ষত পরমাণু সংখ্যা বাড়তেছে। অক্ষত পরমাণু সংখ্যা তো বাড়বে না, ক্ষয় হবে, কমবে। তার মানে জিনিসটা হবে কিরকম? জিনিসটা হবে আরেকটু টাইম যাবে, আরেকটু কমবে, আরেকটু টাইম যাবে, আরেকটু কমবে, আরেকটু টাইম যাবে, আরেকটু কমবে। এইভাবে কমতে কমতে একটা সময় পরে কি হইতে চাইবে? সে জিরো হয়ে যাইতে চাইবে। যদি আমরা গ্রাফটাকে কনসিডার করি, এইরকম একটা গ্রাফ আসে, অর্থাৎ টাইমের সাথে সাথে সে কমে। এমন না যে প্রপোর্শনেটলি কমে, এটা কি আবার হাইপারবোলিক ভাবে এই ভ্যালুটা কমতে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এই গ্রাফটা থেকে আইডিয়া করতে পারতেছি যে প্রথমে যতটুকু অক্ষত পরমাণু সংখ্যা, এরপরে একটু কম, এরপরে আরো কম, এরপরে আরো কম, একটা সময় পরে সে জিরো হয়ে যাইতে চায়। আচ্ছা, খেয়াল করো এই গ্রাফের ঢাল যদি তোমাকে বলে ঢালটা বের করো, ঢাল জিনিসটা কি ভাইয়া? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর না? কোটি কি আমার এন, তাহলে কোটি দ্বয়ের অন্তর। ধরো লেটস সে তুমি এই পয়েন্ট আর এই পয়েন্টের, হ্যাঁ, তুমি কি বের করতে চাও? কোটি দ্বয়ের অন্তর মিন্স ওয়াই এর মানের পার্থক্য বের করতে। তাহলে ওয়াই এর মান বেসিক্যালি কি? এন এর মান। তাহলে এটাকেই আমরা কি বলতে পারি? ডিএন বলতে পারি না? বলতে পারি। আবার ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর মানে কি? এইটা এইটা, মানে এইটার ভুজ হচ্ছে এটা, এটার ভুজ হচ্ছে এটা। তাহলে ভুজ দ্বয়ের অন্তর চলকটাকে টি, তাহলে এটাকে কি আমরা ডিটি বলতে পারি না? বলতে পারি। তাহলে ঢাল
এন বনাম টি গ্রাফের ঢালটা আসলে কি আসতেছে, ডিএন বাই ডিটি আসতেছে। ডিএন এর পরিচয় কিন্তু আমরা অলরেডি তোমাকে বলছি। ডিএন এর পরিচয়টা কি ছিল? ক্ষয়প্রাপ্ত পরমাণু সংখ্যা, অর্থাৎ এইখানের পরমাণু থেকে এইখানের পরমাণুতে চলে আসছে, মিন্স কি এতটুকু ক্ষয় হয়েছে, তাই না? এই সময় থেকে এই সময় চলে গেছে, মানে এতটুকু সময় লাগছে ভাঙতে। ওকে, এখন এই ঢালটার নেচারটা কেমন তোমরাই বলো, মানে এই ঢালটার নেচারটা কেমন, পজিটিভ না নেগেটিভ? মানে এই ঢালটা জাস্ট এটাই বলো আমাকে, প্লাস না মাইনাস, কি হওয়া উচিত? পজিটিভ হওয়া উচিত না নেগেটিভ হওয়া উচিত? আমরা কি জানি না যে পজিটিভ ঢালগুলো দেখতে কেমন দেখায়, পজিটিভ স্লোপগুলো এরকম, নেগেটিভ স্লোপগুলো কি যদি টাইমের সাথে সাথে কমে, তাহলে এটা কি নেগেটিভ স্লোপ বিশিষ্ট ঢাল, এটাতে কারো কোনো ডাউট নাই, আছে কারো কোনো ডাউট নাই। বিজ্ঞানীরা যেটা দেখছেন এই ঢালটা ঠিক আমরা যেরকম দেখছি নেগেটিভই দেখছেন, এবং তার আরেকটা খুব সুন্দর জিনিস দেখছেন সূত্র আকারে, সেটা হচ্ছে কি, সেটা হলো এই যে ডিএন বাই ডিটি, এই ডিএন বাই ডিটি এটার মানটা সব সময় এন এর সমানুপাতিক। এটা কি বললেন ভাইয়া? এইটা হইলো দেখো এই ডিএন বাই ডিটিকে যদি একটা নামে ডাকতে চাও, আমরা তো এতক্ষণ ঢাল বলে বলতেছি, এই ডিএন বাই ডিটিকে কি ভাঙনের হার বলা যায়, বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে যেই হারে সেটা বলা যায়, উপরে ক্ষয়প্রাপ্তের সংখ্যা ডিভাইডেড বাই সময়, তাহলে কি ক্ষয়প্রাপ্তের হার না, এটা ক্ষয়প্রাপ্তের হার। এই ক্ষয়প্রাপ্তের হারটা নাকি অক্ষত পরমাণুর সমানুপাতিক। এটা কি বোঝাচ্ছে ভাইয়া? এটা বোঝাচ্ছে ধরো তুমি একটা জায়গায় ইউরেনিয়াম রাখছো 200টা, এইটা একটা স্যাম্পল। ধরো আরেকটা স্যাম্পল আমি আঁকি, এইটা ধরো আরেকটা স্যাম্পল, ইউরেনিয়ামেরই স্যাম্পল, বাট এখানে আছে 100টা। তুমি নিজেই কমন সেন্স অ্যাপ্লাই করে বলো, এইখানে ভাঙনের হার বেশি হবে নাকি এখানে ভাঙনের হার বেশি হবে? চিন্তা করো, এইখানে 200টা আনস্টেবল নিউক্লিয়াস আছে আর এখানে 100টা আনস্টেবল নিউক্লিয়াস আছে, ডেফিনেটলি যেখানে আনস্টেবল নিউক্লিয়াস বেশি সেখানে তাদের ভাঙার রেটটা বা ভাঙার টেন্ডেন্সিটাও বেশি হবে। সো এই কথাটাই বিজ্ঞানীরা বলছে, এই যে মাত্র কথাটা লিখলাম, এটা কি ডিএন বাই ডিটি, ডিএন বাই ডিটির পরিচয় কি? ডিএন বাই ডিটির পরিচয় লেখো এইভাবে, লেখো বইয়ের পরিচয় হচ্ছে তেজস্ক্রিয়তা। আমরা যে তেজস্ক্রিয়তা বলছি, গত ক্লাসেও বলছি, এই তেজস্ক্রিয়তা চলকটারে যারা এতদিন দেখো নাই, এই যে আজকে দেখে নাও, এইটাই হচ্ছে তোমার সেই তেজস্ক্রিয়তা। এটাকে আরো কয়েকটা নামে ডাকা হয় বইতে, এটাকে সক্রিয়তাও বলে। কোনো একটা স্যাম্পল কতটুকু সক্রিয়, কতটুকু তেজস্ক্রিয়, এই ভ্যালুটাই হচ্ছে ডিএন বাই ডিটি। ঠিক আছে, মানে ভাঙতেছে কোন রেটে। ধরো এই স্যাম্পলটা ভাঙতেছে প্রতি মুহূর্তে ধরো 10টা করে ভাঙতেছে, আর এখানে প্রতি মুহূর্তে 5টা করে ভাঙতেছে, ডেফিনেটলি ও সক্রিয়, ওর থেকে রেডিয়েশন বেশি বের হবে, ওর থেকে রেগুলো বেশি বের হবে। ঠিক আছে, সো ডিএন বাই ডিটি কে আমরা তেজস্ক্রিয়তা, সক্রিয়তা, বা একটু আগে আমি যেটা বলছি যে এটাকে আমরা কি বলতে পারি, ভাঙনের হার, তাই না? এটা তো ভাঙনের হারই, বা ক্ষয়প্রাপ্তের হার, উপরে ক্ষয়প্রাপ্ত ডিভাইডেড বাই সময়, তাহলে ক্ষয়প্রাপ্তের হার। আচ্ছা, তাহলে ডিএন বাই ডিটি সমানুপাতিক এন। এটা কিন্তু প্রতি মুহূর্তে এন চেঞ্জ হচ্ছে, তার মানে প্রতি মুহূর্তে ডিএন বাই ডিটি চেঞ্জ হচ্ছে। এমন না যে এটা থেকে খাড়া এই জায়গায় চলে আসছে, ডেফিনেটলি এটা থেকে প্রথমে ধরো সাপোজ এখানে লেটসে 1000টা ইউরেনিয়াম ছিল, এরপরে 900টা হয়েছে, এরপরে 800, 700, 600, তাহলে প্রতি মুহূর্তে এন চেঞ্জ হয়েছে, প্রতি মুহূর্তে ডিএন বাই ডিটি চেঞ্জ হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো তেজস্ক্রিয় নমুনায় অক্ষত পরমাণু সংখ্যা ফিক্স না, ভাঙনের হার ফিক্স না। অক্ষত পরমাণু সংখ্যা কমতে থাকে, ভাঙনের হার কি কমবে না বাড়বে? ওই সূত্র দেখে বলো। এন যদি কমে তাহলে ভাঙনের হারও কমে, মানে শুরুতে যেই রেটে ভাঙতেছিল পরমাণুগুলা বা নিউক্লিয়াসগুলা, একটু পর একটু কম রেটে ভাঙবে, একটু পর একটু কম রেটে ভাঙবে, একটু পর একটু কম রেটে ভাঙবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এই সূত্রটার একটা নাম আছে, এই যে মাত্র যে সূত্রটা লিখলাম, এই সূত্রটার একটা নাম আছে, লিখো, নামটা লিখো আগে। এটাকে বলা হয় তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। ক্ষয় সূত্র, এই সূত্রটাকে তোমরা বইতে পাবা তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র নামে। আচ্ছা, এখন এটা তো সমানুপাতিক, সমানুপাতিক থেকে সমান সমান আসলে একটা ধ্রুবক আসবে। তোমরা একটু আগে আমার সাথে একটা কনক্লুশনে আসছিলা, সেই কনক্লুশনটা কি ভাইয়া, ডিএন বাই ডিটি আর কিছু হোক না হোক এটা কি আসবে, নেগেটিভ আসবে। তার মানে যে রাশিটাই আসুক অবশ্যই সেটা যেন একটা নেগেটিভ কিছু সাথে নিয়ে আসে। আমরা জানি সমানুপাতিক থেকে সমান সমানে যদি যেতে চাই, এই যে এখানে আমি লিখি, সমানুপাতিক থেকে যদি সমান সমানে যেতে চাই আমার কি করতে হবে, ধ্রুবক আনতে হবে।
dn/dt আছে সমান সমানে যেতে চাই, ধ্রুবক আনতে হবে। এখন ধ্রুবক আসলো, ধ্রুবকটা এখানে যেই ধ্রুবকটা আসে সেই ধ্রুবকটাকে আমরা বলি ল্যামডা। পরিচয়ে যাচ্ছি ল্যামডাতে, কিন্তু তার আগে তোমরাই যে একটা কনক্লুশনে আসছিলা, এটা কি হবে যাই আসুক না কেন, এটা অবশ্যই একটা নেগেটিভ টার্ম, মানে dn/dt অবশ্যই একটা নেগেটিভ টার্ম আসতে হবে। এটা কোথা থেকে? গ্রাফ থেকে। তোমরা একটু আগেই বলছো যে ভাইয়া তেজস্ক্রিয় নমুনায় ভাঙনের হারটা যেহেতু টাইম টু টাইম তেজস্ক্রিয় মৌলের সংখ্যা কমতেছে, এই কমাটা ইন্ডিকেট করার জন্য এখানে মাইনাস আসতে হবে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে ঢালের মানটা কি হয়, যে ঢালের মান এগুলো কি হয়, মাইনাস। ঢালের মান কি হয়, মাইনাস হয়। তো এটা যেহেতু ঢাল, দ্যাটস ওয়াই এই পুরো টার্মটা যেন মাইনাস আসে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে ধ্রুবকটা আসছে সেই ধ্রুবকটা নিয়ে কথাবার্তা। এই যে ধ্রুবকটা আসছে, এই ধ্রুবকটার নাম আছে, এই ধ্রুবকটাকে বলা হয় হার ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক। অবক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক একই কথা ভাইয়া। ঠিক আছে? হার ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক এই নামে এই ল্যামডাটাকে বলা হয়। তাহলে আমরা ফাইনালি একটা সূত্র পাইলাম, সেই সূত্রটা একটু সবাই আমার সাথে সাথে লিখবা, নোট করো। dn/dt অর্থাৎ কোন নমুনার তেজস্ক্রিয়তা, এটা কি তেজস্ক্রিয়তা, এই পুরো টার্মটাকে একসাথে বলা হয় তেজস্ক্রিয়তা বা ভাঙনের হার, ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। খেয়াল রাখবা একটা জিনিস, তুমি যেই সময়ের যেই মুহূর্তের অক্ষত পরমাণু সংখ্যা বসাবা সেই মুহূর্তের ভাঙনের হার বা তেজস্ক্রিয়তা পাবা। ঠিক আছে? এমন না যে সকাল 10টার অক্ষত পরমাণু সংখ্যা বসায় তুমি দুপুর 2টায় ভাঙনের হার পাবা। সকাল 10টার অক্ষত, মানে একটা নমুনায় যদি সকাল 10টায় তুমি অক্ষত পরমাণু সংখ্যা মাপো, তাহলে এই সূত্রে বসাও, dn/dt যেটা পাবা সেটা সকাল 10টার তেজস্ক্রিয়তা হবে। টাইম যাবে, এটা কিন্তু আর আগের মতন থাকবে না, এটা কমবে, এটা কমার সাথে সাথে এটাও কমবে। ঠিক আছে? এই পর্যন্ত বুঝছি, ফাইন। এই যে আমরা ডি এককগুলো একটু বলি, এন এর কোনো একক আছে? এন বা অক্ষত পরমাণু সংখ্যা, ওর কোনো একক আছে? ও তো ভাই পরমাণুর সংখ্যা, ওর কোনো একক নাই। পরমাণু সংখ্যার কোনো একক আছে? এত টি, এগুলো তো টি দিয়ে বলি, রাইট? dn/dt, dn/dt এর একক আছে কিনা? ইয়েস, dn/dt এর একক আছে। এবং এককটা আমরা পারি কিনা? ইয়েস, সেটাও পারি আমরা। গত ক্লাসে পড়ছি না ভাইয়া, বিকিউ সিআই। বিকিউ জিনিসটা কি ছিল? বেকরেল। এসআই একক, বেকরেল বা সিআই, এইটাই হচ্ছে dn/dt, যেটার একক আমরা গত ক্লাসেই পড়ে ফেলছি, বেকরেল বা কুরি। ঠিক আছে? আচ্ছা, এটাকে বেকরেল বা কুরিতে হচ্ছে বিজ্ঞানীর দেওয়া একক। তুমি যদি আক্ষরিক অর্থে চিন্তা করো, এটার এককটা কি হওয়া উচিত ছিল? উপর হচ্ছে ক্ষয়প্রাপ্ত পরমাণু সংখ্যা, কোনো একক নাই। নিচে কে? জিটি। জিটি মিন্স কি? টাইম। টাইম মিন্স সেকেন্ড। তার মানে এটার এককটা অ্যাকচুয়ালি হওয়া উচিত কি? পার সেকেন্ড। এখন খেয়াল রাখিও, আমরা যখন পরীক্ষা হলে ব্যবহার করব, আমরা কিন্তু বিকিউই ব্যবহার করব। এমন বলতেছি না যে dn/dt পার সেকেন্ডের সমতুল্য না, এটা বেসিক্যালি পার সেকেন্ডের সমতুল্য, বাট আমরা এটা লিখি না। যেমন তোমরা এরকম আরেকটা জিনিসও পড়ছিলা, ফ্রিকোয়েন্সি পড়ছো না? কম্পাঙ্ক আমরা এই চ্যাপ্টারেও পড়াইছি। ফ্রিকোয়েন্সির একক আমরা কি বলি? হার্টজ, HZ। বাট ফ্রিকোয়েন্সি আর পার সেকেন্ড সেম না, মানে হার্টজ আর পার সেকেন্ড সেম কিনা? সেমই তো, রাইট? বাট আমরা যখন লিখি তখন HZ লিখি। তেমনি ভাবে dn/dt তোমরা যখন লিখবা, এসআই এককে ম্যাথগুলো করবা, বেকরেল বা বিকিউ লিখবা। আর একটা জিনিসও ইউজ হয়, বেকরেলও বলে অথবা ডিপিএস বলে, ডিপিএস। এখন ডিপিএস জিনিসটা কি এটা একটু বলে দেই। ডিপিএস, ডি মিন্স ডিকে, পি মিন্স পার, আর এস মিন্স সেকেন্ড। দেখো দেখি বেকরেলের ইয়াটা, মানে ডেফিনেশনটা এটাই ছিল না যে ডিকে, ডিকের বাংলা হচ্ছে ক্ষয়, পার মানে প্রতি, আর এটা হচ্ছে সেকেন্ড, মানে প্রতি 1 সেকেন্ডে যতগুলা ক্ষয়। ধরো আমি যে বলি যে এই নমুনাটার তেজস্ক্রিয়তা হলো 20 ডিপিএস, 20 ডিপিএস, মানে কি এই নমুনায় প্রতি 1 সেকেন্ডে 20টা ইউরেনিয়াম ভাঙতেছে। এটাই কেই আসলে 20 বেকরেল বলে না? গত ক্লাসে এটাই পড়ছি যে প্রতি 1 সেকেন্ডে যতগুলা ভাঙে,
প্রতি 1 সেকেন্ডে একটা ভাঙলে বলি 1 বেক্রেল, প্রতি 1 সেকেন্ডে 2টা ভাঙলে বলি 2 বেক্রেল, প্রতি 1 সেকেন্ডে 20টা ভাঙলে 20 বেক্রেল। তার মানে বিকিউ আর ডিপিএস বেসিক্যালি সেম থিং, একই জিনিস। আমরা লেখার সময় বিকিউ লিখি, ডিপিএসটা কেন শিখাইলাম ভাইয়া, অনেকগুলো প্রশ্নে লেখা থাকবে এত ডিপিএস, তো ডিপিএস নামটা শুনলে তুমি কনফিউজ হয়ে যেতে পারো বা কখনো না দেখলে চিনতে পারবা না, দ্যাটস আমি বলে দিলাম বিকিউ আর ডিপিএস বেসিক্যালি সেম থিং। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম। এবার চলো এর পরের অংশ মানে ল্যামডা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। হ্যাঁ, আমরা অলরেডি বলছি হার ধ্রুবক, হ্যাঁ হার ধ্রুবকটা বেসিক্যালি কি ল্যামডা। আচ্ছা, আমরা সূত্র যেটা শিখছি একটু আগে, এই সূত্রে ল্যামডাটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে করে ফেলো, ল্যামডাটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে করে ফেলো। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস একটু বলি, আমরা যখন ভাইয়া এই চ্যাপ্টারে ম্যাথ করব, ভ্যালু আমরা বের করব যখন, খেয়াল করো আমরা যে সূত্রটা লিখছি, ধরো তোমাকে একটা ম্যাথ দিল স্যার, ডিএন বাই ডিটি একটা হার, এটার মান বসাইলা, ল্যামডা একটা ধ্রুবকের মান, ধ্রুবকটা মৌলের উপর নির্ভর করে, এগুলো নিয়ে কথা বলবো, এটা বসাইলা, এন এর ভ্যালু বের করলো, এই সূত্র দিয়ে এটার মান বসাইলে, এটার মান বসাইলে এন এর মানটা কি আসবে, মাইনাস আসবে, পরমাণু সংখ্যা মাইনাস। এটা কি পসিবল? এটা পসিবল না। দ্যাটস ওয়াই আমরা যখন ম্যাথ করব, সূত্র লিখতে বললে জ্ঞানমূলকে আসছে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র লিখো, এটাই লিখবা। বাট তুমি প্রয়োগে ম্যাথ করতেছো বা কোনো জায়গায় ম্যাথ করতেছো, উচ্চতর দক্ষতায় ম্যাথ করছো, তখন আমি বলবো ডেফিনেটলি তুমি শুধু ভ্যালু অর্থাৎ এইভাবে লিখবা, এইভাবে লিখবা। ওকে, সাইডে লিখে দিবা মান নিয়ে, সাইডে লিখে দিবা কি মান নিয়ে, মানে আমরা ম্যাথ ট্যাপ যখন করব না তখন শুধু এই টার্মটাই ইউজ করব, এইভাবে শুধু ভ্যালু দিয়ে করব, কারণ আমার এখানে এটা ভেক্টর রাশি না ভাই যে আমার ডান বাম ইম্পর্টেন্ট, আমার জাস্ট ভ্যালু দিয়ে কাজ। সো আমরা যখন ম্যাথ ট্যাপ করব তখন এই ফরম্যাটে চলে যাব। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে ল্যামডার ইয়াটা চাই, সংজ্ঞাটা করতে চাই। সো ল্যামডাটাকে এক পাশে রাখলাম, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলাম। ওকে, আচ্ছা খেয়াল করো, আমি ল্যামডার সংজ্ঞা দিয়ে দিই। তোমরা কি ফিজিক্সের সংজ্ঞা দেওয়া শিখছো? সূত্র থেকে। সূত্র থেকে সংজ্ঞা কিভাবে দেয়? যদি ল্যামডার সংজ্ঞা দিতে চাই তাহলে আমি হর জাতীয় যারা আছে তাদেরকে একক ধরবো। তাদেরকে কি ধরবো? একক বা এক ধরবো। অর্থাৎ আমি n ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তারপরে dt ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তবে যাহাই ল্যামডা তাহাই dn, তাই না? এই জিনিসটাই যদি ভাষায় লেখা হয় তাইলেই তো সংজ্ঞা হয়ে গেছে, হার ধ্রুবকের সংজ্ঞা হয়ে গেছে না? চলো আমরা সংজ্ঞাটা লিখি তাহলে। সংজ্ঞাটা কেমন হবে? কোন তেজস্ক্রিয় নমুনায়, কারণ আমরা কোন জায়গায় কাজ করতেছি ভাইয়া? তেজস্ক্রিয় নমুনায়, তাই না? তেজস্ক্রিয় পদার্থের নমুনায়। হ্যাঁ, কোন তেজস্ক্রিয় নমুনায়। এবার আসো লেখা শুরু করে এগুলা। এটা কি n ইজ ইকুয়াল টু 1? n ইজ ইকুয়াল টু 1 মিন্স কি? অক্ষত পরমাণু আছে কয়টা? একটি, তাই না? তাহলে একটি পরমাণুর, এরপরে dt ইজ ইকুয়াল টু 1, dt ইজ ইকুয়াল টু 1 মানে কি? একক সময়, একক সময়ে। dn, dn মানে কি? ক্ষয়প্রাপ্ত পরমাণু সংখ্যা। এখন প্রশ্ন হইল, আছেই একটা পরমাণু ক্ষয়প্রাপ্ত, আমি যদি বলি একটি কোন নমুনায় একটি পরমাণুর একক সময়ে ক্ষয়প্রাপ্ত পরমাণু, সেন্স নাই করো না। একটা পরমাণু আবার কয়বার ক্ষয়প্রাপ্ত হবে? ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা তো হবে না। সো একটা পরমাণুর কি হয় না? ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা হয় না। বাট একটা পরমাণুর কি হয়? ক্ষয়প্রাপ্ত মানে ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্ষয় হয়ে যাওয়ার কি থাকে? সম্ভাবনা থাকে। তাই কোন তেজস্ক্রিয় নমুনায় একটি পরমাণুর একক সময়ে ভেঙে যাওয়ার বা ক্ষয় হবার সম্ভাব্যতাকে কি বলে? হার ধ্রুবক বলে। এটার সংজ্ঞাটা লিখে দিলাম কেন? এটার সংজ্ঞাটা সুপার ইম্পর্টেন্ট। এটা তুমি কোনো না কোনো জায়গায় জীবনে তুমি জ্ঞানমূলকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, পাওয়াই বলা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোনো একটা তেজস্ক্রিয় নমুনায় একটি পরমাণুর একক সময়ে
ক্ষয় হবার সম্ভাব্যতাকে বা ভেঙে যাওয়ার সম্ভাব্যতাকে হার ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক বলে। ঠিক আছে, আচ্ছা এইটার একক কি হবে বলো? আমরা একটু আগে ডিএন বাই ডিটির একক দেখছি, এবার বলো এইটার একক কি হবে? ল্যামডার একক। খেয়াল করো দেখি, ডান পাশে এন এর একক আছে, এন এর একক নাই, তাহলে এখানে 1/t, তো এইটার একক বেসিক্যালি ভাইয়া পার সেকেন্ড। খেয়াল রাখিও ভাইয়া, এইটার একক যদি বেক্রেল বলা হবে, বিজ্ঞানী বেক্রেল কি বলে গেছে যে আমি হার ধ্রুবকের একক দিয়ে গেলাম? বেক্রেল না, বিজ্ঞানী বেক্রেল দিয়ে গেছে কি? তেজস্ক্রিয়তার একক। বিজ্ঞানী মাদাম কুরি পিয়েরে কুরি দিয়ে গেছে কি? তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কে? এই জিনিসটা। ঠিক আছে, সো ল্যামডার একক কিন্তু বেক্রেল বলে ফেলা যাবে না। ল্যামডার একক যখন তুমি বলবা ডেফিনেটলি পার সেকেন্ড বলতে হবে। সো এই জায়গায় এটা সাবধান, হ্যাঁ, ল্যামডার একক পার সেকেন্ড, আর তেজস্ক্রিয়তা বা ডিএন বাই ডিটির একক হচ্ছে বেক্রেল। যদিও দুইটা জিনিস সেম, বিকিউ বেসিক্যালি পার সেকেন্ডই, কিন্তু লেখার সময় খেয়াল রাখতে হবে। আমি যদি ডিএন বাই ডিটি বের করি বিকিউ দিব, আমি যদি ল্যামডা বের করি পার সেকেন্ড দিব। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, তো তুমি এটার একক আরো এসআই একক এটা, এছাড়াও তুমি ল্যামডার আরো কিছু একক ব্যবহার হইতে দেখবা, পার ডে দেখবা, পার ইয়ার দেখবা, মানে সহজ কথায় সময়ের ইনভার্স। ঠিক আছে, এরকম টার্মসগুলো তুমি দেখবা। আচ্ছা, তো এই পরিমাণ যদি হয়ে থাকে, এবার চলো আমরা আরেকটা জিনিস, এই সংখ্যাটা অলরেডি আমরা লিখছি, এই সংখ্যাটা অলরেডি আমরা দেখছি, এই জিনিসগুলো আমাদের অলরেডি ডান। ওকে, এখানে আমি ডিএন বাই ডিটির কিছু মান তুলে রাখছি, এগুলো তোমরা বইতেও পাবা। এগুলো মুখস্থ করা লাগবে? উত্তর হচ্ছে না। বাট কেন এখানে রাখছি একটু দেখার জন্য। দেখো ইউরেনিয়াম 238, ওর ডিকে কনস্ট্যান্ট, ইংলিশে ডিকে কনস্ট্যান্ট বলে, বা হার বা ক্ষয় ধ্রুবক। এটা একটু বলছি যে ডিকে মিনস ক্ষয়, কনস্ট্যান্ট মিনস ধ্রুবক। 5 × 10⁻⁻18, একটাই মান, সারা জীবনের জন্য একটা মান। খেয়াল রাখিও, এন সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, ডিএন বাই ডিটি সময়ের সাথে চেঞ্জ হয়, বাট ল্যামডা তো ধ্রুবক ভাই, ল্যামডা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে না। ল্যামডার ভ্যালু একটা মৌল মাত্রই ফিক্সড। ইউরেনিয়ামের জন্য সারা জীবনই এটা 100টা ইউরেনিয়াম নমুনায় থাকুক, বা 1,00,000টা ইউরেনিয়াম নমুনায় থাকুক, বা 5টা ইউরেনিয়াম নমুনায় থাকুক, এই মানটাই। ওকে, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, কার্বন 14, রেডিয়াম, সবার ক্ষেত্রে এইটার ফিক্সড মান কিন্তু ভাইয়া। এক একটা মৌলের পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যাটা যেমন একটা ফিক্সড টার্ম, তেমনি এই ডিকে কনস্ট্যান্টটাও একটা ফিক্সড টার্ম। ওকে, পারমাণবিক ভর যেমন, পারমাণবিক সংখ্যা যেমন আমরা এক একটা মৌলের একটা মানে মৌলিক জিনিস, তেমনি এটাও একটা মৌলিক জিনিস। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এবার চলো আমরা একটা এমসিকিউ করে ফেলি। এটা কিন্তু তোলা লাগবে না ভাই, দাও, ঠিক আছে, স্লাইড থাকবে আর বইতেও আছে। এগুলা মুখস্থ আসে না, মেডিকেল অ্যাডমিশন টেস্টও আমি দেখি নাই আসতে। ঠিক আছে, আচ্ছা এবার চলো এই দিকে যাই। এখানে কি বলছে? t=0 সময়ে কোনো তেজস্ক্রিয় নমুনায় n0টি তেজস্ক্রিয় পরমাণু রয়েছে। যে কোনো সময়ে নমুনাটির ক্ষয়ের হার আর, দেখো আমরা যেটাকে ক্ষয়ের হার বলতে কি বুঝাচ্ছি? ডিএন বাই ডিটিটা। হ্যাঁ, ডিএন বাই ডিটিটাকেই ওরা আর দিয়ে লিখছে, কোনো সমস্যা নাই, কারণ আর দিয়েও লেখা যায়, ডিএন বাই ডিটিকে আর দিয়েও লেখা যায়। কেন? আর মিনস রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তার ইংলিশ কি ভাই? রেডিও অ্যাক্টিভিটি একসাথে। সো আর দিয়ে ডিএন বাই ডিটিকেও বোঝায়। কোনো কোনো ম্যাথে তুমি দেখবা আর দিয়েও লিখছে, ডিএন বাই ডিটি যে কথা আরও একই কথা। ওকে, এবং অক্ষত পরমাণু সংখ্যা n হলে r/n বনাম t লেখচিত্রটা কেমন হবে? বলো দেখি কোনটা হবে অ্যান্সার। একটু একজন বলছে ভাইয়া এ। ভাইয়া খেয়াল করো, তুমি আগের গ্রাফটা দেখে পুরোপুরি বলছো, আমি শিওর জানি। আগের গ্রাফটা ছিল n বনাম t, আর এটা হচ্ছে r/n বনাম t। r/n জিনিসটা কি আমি তোমাদেরকে দেখাই। আমরা অলরেডি সূত্র লিখছি, dn/dt, শুধু ভ্যালু দিয়ে লিখতেছি। হ্যাঁ, ল্যামডা n লিখছি না? dn/dt যে কথা সেটাই তো r নাকি? dn/dt আর r একই জিনিস। ঠিক আছে, সো আমি r/n এক পাশে করলাম ইজ ইকুয়াল টু কি আসে? ল্যামডা। ল্যামডা কি জিনিস ভাই? ধ্রুবক না একটা? ল্যামডা একটা হার ধ্রুবক, নামের মধ্যেই আছে ধ্রুবক, তাহলে r/n কি চেঞ্জ হবে? আমি একটু আগে একটা কথা বলছি, টাইমের সাথে সাথে ল্যামডা চেঞ্জ হয় না, তার মানে টাইমের সাথে সাথে r/n চেঞ্জ হবে না। সো এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে খ নাম্বার। ক্লিয়ার? টাইম যাচ্ছে, ল্যামডা চেঞ্জ হবে না। ল্যামডা চেঞ্জ না হলে ল্যামডার সমান তো r/n, r/n চেঞ্জ হবে না। আর কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, n কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, বাট r/n টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না। ওকে, ক্লিয়ার?
যদি তোমাকে এখানে গ্রাফটা বলতো আর বনাম টি গ্রাফ, এটা হইতো, এন বনাম টি গ্রাফ, এটা হইতো, আর বাই এন বনাম টি গ্রাফ বলে এটা হবে। ক্লিয়ার? ওকে, এইটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ভালো দিক হচ্ছে এই ম্যাথটার, মানে আমরা যখন বুয়েট অ্যাডমিশন টেস্ট দিই এর আগে কোনো গাইড বই টেস্ট পেপারে আমি তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র দিয়ে কোনো ম্যাথ আসতে দেখি নাই, মানে আমি পার্সোনালি দেখি নাই। বাট আমাদের অ্যাডমিশন টেস্টে এইটা আসছে, মানে এইটা হয়েছিল আর কি। তো এইটা আসছে, এইটা একটু ভাষাগত চেঞ্জ থাকতে পারে, বাট সেম টাইপের এরকম একটা আসছে। হ্যাঁ, তো এই ম্যাথটা তোমরা সবাই একটু তুলবা আগে, তারপরে আমি করাই দিব। একটু সবাই তুলবা, কষ্ট করে একটু দ্রুত তুলে ফেলো, তোলা হলে ভাইয়াকে বলবা, তোলা হলে ভাইয়াকে বলবা। এন্ড এই ম্যাথটা আমাদের সময় ফার্স্ট আমরা পাইছিলাম যে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র দিয়ে ফার্স্ট একটা ম্যাথ। সো মানে বুয়েট অ্যাডমিশন টেস্টের ব্যাপারে যদি বলি, এরকম অনেক সূত্র হয়তো বইতে আছে, দেখবা যে ওই সূত্র দিয়ে কখনো কোনো ম্যাথ আসে নাই জীবনে, বাট এমনও হইতে পারে তোমার বেলায় ফার্স্ট ওই সূত্রটাকে ব্যবহার করে একটা ম্যাথ আসছে। দ্যাটস ওয়াই আমি বলবো যে বইয়ের যে সূত্রগুলা বা এই যে আমরা যেগুলো লেখাচ্ছি লাইনগুলো, সবগুলো লাইন কি সূত্রের মতন ট্রিট করবা। আমার মামা একটা কথা বলতো, আমি যখন এই ইন্টার লেভেলে ছিলাম তখন একটা কথা বলতো যে সূত্রের ডিরাইভেশনের প্রতিটা লাইনই সূত্র, এইভাবে পড়তে পারলে ভালো। সো আমি ওই জিনিসটা ফলো করার চেষ্টা করছি। আমি তোমাদেরকেও ওই পরামর্শটাই দিব যে যাদের স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের টার্গেট আছে এবং সময় আছে হাতে তোমাদের পড়ার, আমি বলবো ডেফিনেটলি হ্যাঁ বড় বড় ডিরাইভেশন না। যেমন ধরো আমি তোমাদেরকে একটু আগে কয়েকদিন আগে কক্ষপথের শক্তি, কক্ষপথের ব্যাসার্ধ, ওই সূত্রের ডিরাইভেশনগুলো একটু স্কিপ করতে বলছে, কারণ ওইগুলা কেমিস্ট্রির অংশ, এখানে খুব বেশি জরুরি না। বাট আদার যে জিনিসগুলো, এই যে আমি আজকেও কয়েকটা সূত্র ডিরাইভ করবো তোমাদের, ওই সূত্র ডিরাইভের প্রতিটা লাইনকেই তোমরা সূত্রের মতো ট্রিট করবা। ওকে, আচ্ছা ভাইয়া বোর্ড কোশ্চেন কি করবেন না? হ্যাঁ আজকেই আছে বোর্ড কোশ্চেন, একটু পরেই আছে। সবাই লেখা হইলে একটু বলবা। প্রশ্নটা দেখে মনে হইতে পারে অনেক বড় অনেক কঠিন, আসলে একদম সহজ, একদমই সহজ প্রশ্নটা। হ্যাঁ, একটু লেখা হইলে বলো ভাই। ওকে, দেখো কি বলছে, কোন ক্যান্সার আক্রান্ত রোগীর দেহে রবিবার সকাল 10টায় কিছু রেডন প্রবেশ করানো হলো, যেহেতু রেডন পরমাণু ক্যান্সার কোষকে ধ্বংস করে। ওকে, রবিবার সকাল 10টায়, এখান থেকে ম্যাথ শুরু বলতে পারো। হ্যাঁ, রবিবার সকাল 10টায় রেডন পরমাণুগুলোর তেজস্ক্রিয়তা পরিমাপ করে পাওয়া গেল 3CI। মানে কি, এটা কি দেওয়া আছে, কিসের ভ্যালু দেওয়া আছে বলো, কোন চলকের ভ্যালু দেওয়া আছে এটা? রবিবার সকাল 10টায় আর কোন চলকের ভ্যালু বলো? কোন চলকের ভ্যালু দেওয়া আছে বলো? দেখি তো, একজনও দেয় নেই। আচ্ছা হ্যাঁ, মুশফিকা জানা বলছে dN/dt, পিঙ্কি বলছে dN/dt, এক্স্যাক্টলি। মাহির বলছে তেজস্ক্রিয়তা, এক্স্যাক্টলি। এটা দেখে বুঝে ফেলতে হবে এটা আসলে কার ভ্যালু দেওয়া, dN/dt এর ভ্যালু দেওয়া। তাহলে রবিবার সকাল 10টার dN/dt দেওয়া আছে কত, 3CI। কেমন? আচ্ছা, এটাকে আমরা SI এককে নিতে পারবো, SI এককে নিতে পারবো, পারবো। কি দিয়ে গুণ দিতে হয় ভাইয়া? 1CI ইজ ইকুয়াল টু কত বেকরেল? 3.7 ইন্টু 10⁻10। পড়ছি? 3.7 ইন্টু 10⁻10 BQ। সো আমি কি করলাম, dN/dt এর ভ্যালু দেওয়া ছিল রবিবার সকাল 10টায়, এটাকে আমি কিসে নিয়ে নিছি, বেকরেলে নিয়ে নিছি। ঠিক আছে, সো বেকরেলে আমার এটা চলে গেছে। ওকে, এই পাশে লিখি। ঠিক আছে, আমরা এর পরের অংশে যাই। কি বলছে যে সোমবার দুপুরে রোগীর দেহে পুনরায় পরমাণুগুলোর তেজস্ক্রিয়তা পরিমাপ করে। তাহলে রবিবার সকালবেলা একবার রোগীর দেহে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়েছে, আবার সোমবার মানে পরের দিন তেজস্ক্রিয়তা পরিমাপ করেছে। পরের দিন তেজস্ক্রিয়তা যখন পরিমাপ করা হয়েছে, পরের দিন কত পাইলো? পরের দিন পাইলো 1CI। তাহলে আমি লিখি সোমবার দুপুর। টাইম দেওয়া আছে, হ্যাঁ 2টা দেওয়া আছে, যে লাস্টের লাইন থেকে পাইলাম আর কি, দুপুর 2টা। তো সোমবার দুপুর 2টা, এই সময়েরও আমার কি দেওয়া,
যেটা দেওয়া আছে dN/dt কত 1 CI মানে কত ভাইয়া 1 × 3.7 × 10⁻10 এত বিকিউ। ওকে আচ্ছা দিয়ে কি জানতে চাইছে যদি একটি রেডন পরমাণু একটি ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে মানে একটা রেডন পরমাণু দিয়ে কয়টা ক্যান্সার কোষ ধ্বংস হয় একটাই তবে রবিবার সকাল 10টা থেকে সোমবার দুপুর 2টা পর্যন্ত কয়টা ক্যান্সার কোষ ধ্বংস হয়েছে সহজ কথায় তোমার কাছে জানতে চাইছে রবিবার থেকে সোমবার পর্যন্ত ওই টাইম লাইনে কয়টা রেডন ধ্বংস হয়েছে রেডন যতগুলা ধ্বংস হয় ক্যান্সারও ততগুলা ধ্বংস হয় এটাই তো তাই না মানে রেডন পরমাণু তেজস্ক্রিয় পরমাণু এটা তো তুমি কি করতে পারো এই ম্যাথটা করার জন্য তুমি যদি কোনোভাবে রবিবারের কয়টা পরমাণু ছিল এই যেই মুহূর্তে পরিমাপ করতেছে সোমবারে কয়টা পরমাণু ছিল এই দুইটা ডাটা যদি তুমি বের করতে পারো রবিবারের পরমাণু সংখ্যা সোমবারের পরমাণু সংখ্যা অক্ষত পরমাণু সংখ্যা আর কি এই দুইটা বাদ দাও যদি তাহলে তো কাজ শেষ তাহলে আমার টার্গেট কি আমার টার্গেট হলো রবিবারের পরমাণু সংখ্যা বের করা dN/dt = ধরো রবিবারের জন্য আমি লিখলাম সূত্রটা λN1 হ্যাঁ শুরুতে এখন এইখানে dN/dt টাকে তুমি চাইলে 1 দিতে পারো হ্যাঁ কারণ যেহেতু এটা একটা সময়ের dN/dt ওকে এখান থেকে তুমি N1টাকে বের করতে পারবা না পারবা কারণ তোমার কাছে কিন্তু দেখো ভাইয়া ল্যামডাটাকে দেওয়া আছে কি না ল্যামডাটাকে দেওয়া আছে তাহলে আরামসে তুমি dN/dt জানো N1 চলে আসবে কিনা চলে আসবে একই কাজটা আবার এখানেও করতে পারবা কিনা dN/dt দেওয়া আছে সোমবারের ল্যামডা তো আর চেঞ্জ হবে না ল্যামডা কি সোমবারে যে চেঞ্জ হবে হবে না তাহলে সোমবারের অক্ষত পরমাণু সংখ্যাটা তুমি এইভাবে N2টাও বের করে ফেলতে পারবা কিনা পারবা এই ল্যামডা বসায় তো চলো আমরা এগুলো বের করে ফেলি বের করে দেখি কত আসে 3 × 3.7 × 10⁻10 এটাকে ভাগ দিব কত দ্বারা ভাগ দিব lambda means 1.33 × 10⁻⁻2 তাহলে আসে কত 8.34 × 10⁻12 আমি কি পাইছি বলো এটা পাইছি রবিবার সকাল 10টায় কয়টা রেডন পরমাণু রোগীর দেহে আছে রাইট রবিবার সকাল 10টায় কয়টা পরমাণু রোগীর দেহে আছে কারণ এই সংখ্যক পরমাণু থাকাতেই তো এই তেজস্ক্রিয়তা তৈরি হয়েছে রাইট আচ্ছা একই কাজটা আবার এখানে করি সোমবার দুপুরে কয়টা রেডন পরমাণু রোগীর দেহে আছে 2.78 × 10⁻12 ওকে এখন আমরা যদি বের করতে চাই এর মধ্যে ক্ষয়প্রাপ্ত কতটুকু ছিল এত হয়ে গেছে এত তাহলে পার্থক্যটাই তো ক্ষয়প্রাপ্ত তাই না পার্থক্যটাই তো ক্ষয়প্রাপ্ত N1 - N2 তাহলে N1 - N2 করো ভাইয়া কত আসে দেখো 8.34 - 2.78 এইটা × 10⁻12 তাহলে আসে 5.56 × 10⁻12 তাহলে রবিবার থেকে সোমবার পর্যন্ত এতটা রেডন পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়েছে তাহলে আমি কি বলতে পারি ক্যান্সার সেল ড্যামেজ হয়েছে কয়টা ক্যান্সার সেলও ড্যামেজ হয়েছে এতটা কারণ বলা আছে একটা রেডন পরমাণু একটাই ক্যান্সার কোষকে ডিসমিস করে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি ক্যান্সারের সেল ড্যামেজ হয়েছে বা কোষ ধ্বংস হয়েছে 5.56 × 10⁻12 তাহলে প্রশ্নটা কি কঠিন একদম সহজ না একদম সহজ জাস্ট চিন্তা করতে পারতে হবে ওকে এরপর আমি চলে যাই সামনে ওকে আমরা এখন আরেকটা ছোট্ট সূত্র শিখব ঠিক আছে সবাই আমার সাথে সাথে একটু আঁকো একটা জিনিস এই হচ্ছে একটা নমুনা হ্যাঁ এই নমুনাটা একটু পরে ধরো এরকম ধরো এইটা হচ্ছে একটা নমুনা তেজস্ক্রিয় নমুনা ডেফিনেটলি তেজস্ক্রিয় মৌল আছে কিছু সময় পরে এরকম হয়ে গেছে ওকে আচ্ছা আমরা শুরুতে এক রকমের পরমাণু সংখ্যা পাচ্ছি পরে আরেক রকমের পরমাণু সংখ্যা হয়ে যাচ্ছে আমি শুরুর পরমাণু সংখ্যাটাকে একটা টার্ম দিয়ে প্রকাশ করলাম N0 মানে এখানে তেজস্ক্রিয় নমুনা আছে কয়টা তেজস্ক্রিয় পরমাণু আছে N0T টাইম যাচ্ছে টাইম যাচ্ছে টাইম যাচ্ছে টাইম যাওয়ার পরে এটা হয়ে গেছে ধরো N মানে একটা সুনির্দিষ্ট সময় পরে N সংখ্যক পরমাণু হয়ে গেছে মানে স্বাভাবিক ভাঙছে কিছু ভেঙে গেলে কমে যাবে কমে N সংখ্যক হয়ে গেছে আচ্ছা N0 এর পরিচয় একটু লিখো এটা হচ্ছে সময় গণনার শুরুতে
বা আদিও বলা যায় অনেক ক্ষেত্রে, হ্যাঁ, অক্ষত পরমাণু যতটা, আর এটা হচ্ছে টি সময় পর, টি সময় পর অক্ষত পরমাণু। আমরা কি করতে চাই জানো? আমরা চাই যে ধরো স্যাররা আমাকে প্রশ্নে এরকম একটা টার্ম দিল যে 10 সেকেন্ড পরে কয়টা অক্ষত পরমাণু আছে, 20 সেকেন্ড পরে কয়টা অক্ষত পরমাণু আছে বের করতে। আমি যে একটু আগে সূত্রটা শিখলাম dn/dt = lambda n, ওটা দিয়ে কি ওটা বের করা যাবে? ওটা দিয়ে কিন্তু এটা বের করা যাবে না। আমরা ওইরকম একটা সূত্র দাঁড় করাইতে চাই। তো আমরা দাঁড় করানোর জন্য আমাদের রেফারেন্স কি? আমরা তো নতুন সূত্র বানাইতে পারবো না। আমরা dn/dt ইজ ইকুয়াল টু এই যে মাইনাস ল্যামডা এন পড়ছি, এটা থেকেই আমরা কাজ করবো। হ্যাঁ, আচ্ছা, এখন এই সূত্রটাকে আমরা যদি একটু পক্ষান্তর করি, পক্ষান্তর করে আমি ধরো dn আছে বাই n এখানে নিয়ে আসলাম, আর এখানে ল্যামডা আছে টি dt এখানে নিয়ে গেলাম, n গুলাকে এক জায়গায়, টি জাতীয় গুলাকে আরেক জায়গায়, সময় জাতীয় গুলাকে আরেক জায়গায়। আমি শুরুতে তো এটা পাচ্ছি, সেই সময় পরে এটা হয়ে যাচ্ছে। এটা কোন সময়ের চিত্র? টি = 0 সময়ের চিত্র। এটা কোন সময়ের চিত্র? টি = টি সময়ের চিত্র, তাই না? বুঝতেই পারতেছো আমি কি করতে চাচ্ছি। আমি ডিফারেন্সিয়েশন যদি, সরি ইন্টিগ্রেশন যদি করি, এটা ডেরিভেটিভ ফর্মে আছে, ইন্টিগ্রেশন যদি করি 1/n dn, ওকে, আবার এখানে মাইনাস ল্যামডা dt আছে, ইন্টিগ্রেশন করলে লিমিট যদি বসাই দিই, লিমিট কি হবে তোমরাই বলতে পারবা। আদি লিমিট কি? এটা n এর লিমিট বসাবো এখানে। আদিতে অক্ষত পরমাণু সংখ্যা কত ছিল? n0। আদিতে সময় কত ছিল ভাইয়া? 0, t = 0। আবার টি সময় পরে অক্ষত পরমাণু সংখ্যা, এখানে n এর লিমিটগুলো বসবে, এখানে t এর লিমিটগুলো বসবে। এটা টি সময় পরে টি হবে, মানে জিনিসটা হচ্ছে t = 0 তে n এর ভ্যালু n0, t = t তে n এর ভ্যালু n, লোয়ার লিমিট আপার লিমিট। ওকে, এখন তোমরা ইন্টিগ্রেশন তো নিশ্চয়ই পারা উচিত, পারো তো, রাইট? যদি পারো তাহলে বলো এখানে কি হবে? ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটাকে কি বলা যায়? ln x বলা যায় না? সো আমার এখানে n আছে যেহেতু, তাহলে ln n বললাম। ln n, নিচে কি n0, উপরে কি n। এবার এ পাশে মাইনাস ল্যামডা সামনে চলে আসবে, dt কে ইন্টিগ্রেশন হবে, dt কে ইন্টিগ্রেশন অফ dt, তাহলে ইন্টিগ্রেশন অফ dx আসলে কি? x আসে না? x আসে। ইন্টিগ্রেশন অফ dx = x, তার মানে ইন্টিগ্রেশন অফ dt = t, তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট t। তাহলে এখন এই জায়গা থেকে আমি যদি বাম পক্ষটাকে দেখি, বাম পক্ষটাকে আমরা কি বলতে পারি? আপার লিমিট একবার বসবে বিয়োগ লোয়ার লিমিট একবার বসবে, মানে জিনিসটা হবে কি এরকম, ln n বিয়োগ ln n0, এরকম কিছু হবে কিনা? এরকম কিছু আসবে বাম পাশে। এবার ডান পাশের জিনিসটা দেখি, মাইনাস ল্যামডা আছে থাকুক, তারপরে t বিয়োগ 0 আসবে। ওকে, আচ্ছা, আমরা কি এই জিনিসটা শিখছি যে ln a মাইনাস ln b কে ln a/b বলা যায়? লগ বা ln এর যে ফর্মুলাগুলো ছিল ছোটবেলায় পড়ছো, log a মাইনাস log b কে log a/b বলা যায়, ln a মাইনাস ln b কে ln a/b বলা যায়। অর্থাৎ আমি এখানে এটাকে a ধরলে, এটাকে b ধরলে ln n/n0 বলতে পারবো। বিয়োগ থাকলে ভাগ, তাই না? যোগ থাকলে গুণ, এরকম ভাবে করা যায়। তাহলে আমরা এখন এই জায়গা থেকে মাইনাস ল্যামডা আছে, টি আছে থাকুক। ওকে, আচ্ছা, এখন এই জায়গাটা থেকে ln জিনিসটা আসলে কি? ন্যাচারাল লগারিদম, অর্থাৎ log e বেসটাই আসলে কি ln না? log e বেসটাই তো ln, তাই না? মানে এই জিনিসটা আসলে কি এই রকম log e বেস n/n0, তাই তো? এই পাশে ল্যামডা টি মাইনাস ল্যামডা টি আছে থাকবে, এইটাই তো এটা, তাই না? খেয়াল করো, আমরা আরেকটা প্রপার্টি পড়ছি, ছোটবেলায় পড়ছি লগ এর ক্ষেত্রে। তোমরা এরকম কিছু পড়ছো কিনা? লগ লেটস সে x a ইজ ইকুয়াল টু যদি y হয়, হ্যাঁ, এটাকে আমরা এই রকম বলা যায়, a ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার y বলা যায় কিনা? এই জিনিসগুলো পড়ছো কিনা? বেসটা এই পাশে চলে যাবে এবং এই পাশের টার্মটাকে পাওয়ার হিসেবে নিয়ে নিবে, আর যাকে লগারিদম করা হচ্ছিল সে থাইকে যাবে বাম পাশে। পড়ছি? তাহলে এই জিনিসটাই যদি এখানে করো, মিন্স এখানে করো, তাহলে আমার ই হচ্ছে বেস, ইটা এই পাশে চলে যাবে, ইটা যদি এই পাশে চলে যায় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর এ পাশে n/n0 ছিল, n/n0 থেকে যাবে, অর্থাৎ লগ ই বেস, ইটা এই পাশে চলে যাবে, এই পাশের টার্মটাকে পাওয়ার হিসেবে নিয়ে নিবে,
আর এখানে n বাই n নট ছিল, n বাই n নট থেকে যাবে। এই যে সূত্রটা আসছে আমাদের, এই সূত্রটা খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এই সূত্রটা দিয়ে প্রচুর মানে তোমার ম্যাথ করতে হবে এই চ্যাপ্টারে। এই সূত্রটার একটা নাম আছে ভাইয়া, লিখো আমার সাথে সাথে, তেজস্ক্রিয়তার রূপান্তর সূত্র। এই সূত্রটা আর ক্ষয় সূত্রটার মধ্যে, এটা কিন্তু ক্ষয় সূত্র থেকেই আসছে ভাইয়া, এই সূত্রটা আর ক্ষয় সূত্রের মধ্যে ডিফারেন্সটা হলো, ক্ষয় সূত্রতে কিন্তু তুমি হার জানতে পারতা অক্ষত পরমাণু সংখ্যা বসে, বাট এটা দিয়ে তুমি একদম কোয়ান্টিটিভলি এই মুহূর্তে নমুনায় কয়টা অক্ষত আছে, এই মুহূর্তে কয়টা ক্ষয়প্রাপ্ত আছে, কত সময় পরে এত সংখ্যক ক্ষয়প্রাপ্ত থাকবে, কত সময় পরে এত সংখ্যক অক্ষত থাকবে, এই জিনিসগুলো তুমি এই সূত্র দিয়ে ইজিলি বের করে ফেলো। এই সূত্রটা সবচেয়ে বেশি ইউজড, বলতে পারো তোমার 90% চান্সেস আছে এই সূত্র দিয়ে ম্যাথ আসার পরীক্ষা হলে, মানে এই চ্যাপ্টার থেকে যদি ম্যাথ আসে। হ্যাঁ, ওকে, লেখা হয়েছে এই পর্যন্ত, লেখা হইলে আমাকে একটু বলিও, এই পর্যন্ত লেখা হইলে আমাকে একটু বলিও, এই সূত্র নিয়ে আমি আরেক পেজে যেয়ে ব্রিফ দিব। হ্যাঁ, ওকে, এটা কিন্তু ডিরাইভেশন ভাইয়া, এই ডিরাইভেশনের প্রত্যেকটা লাইন ওই যে বললাম সূত্রের মতনই মনে রাখবা, মুখস্থ করতে হবে না, বাট করতে করতে যেন মনে চলে আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি সূত্র লিখলাম, সূত্রটা একটু লিখি, n by n naught is equal to e to the power minus lambda t। ওকে, আচ্ছা, এটা লিখছি। এখন তোমাদের কিছু কেমিস্ট্রি পড়াবো আমি। n হচ্ছে পরমাণু সংখ্যা, n naught হচ্ছে পরমাণু সংখ্যা। হ্যাঁ, একটা হচ্ছে আদি পরমাণু সংখ্যা, আরেকটা হচ্ছে t সময়ের পরে পরমাণু সংখ্যা, বাট পরমাণু সংখ্যাই তো। তোমরা কি ভাই এই জিনিসটা জানো, মোল পরিমাণ ইজ ইকুয়াল টু পরমাণু সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। কোন নমুনায় মোল পরিমাণ, মানে আমি যদি মোলে প্রকাশ করতে চাই তাহলে পরমাণু সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। চলো একটা কাজ করো না, এইটাকে তুমি এ দ্বারা ভাগ দিলে, এটাকে তুমি এ দ্বারা ভাগ দিলে কি আসবে, তুমি যদি ভাগ দাও কি আসবে, এইটা একটা মোল পরিমাণ আসবে, আসবে কিনা? এবং মোল পরিমাণটা কি হবে, এটা হচ্ছে টি সময় পরের পরমাণু সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলে টি সময়ের পরের মোল পরিমাণ আসবে। আবার এটা হচ্ছে আদি পরমাণু সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলে আদি মোল পরিমাণ আসবে। তাহলে আমি দেখো এইখান থেকেই জাস্ট দুইটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে আরেকটা ফর্ম পেয়ে গেছি না সূত্রের, আরেকটা ফর্ম পেয়ে গেছি। আবার আসো আরেকটা জিনিস পড়াবো, মোল পরিমাণকে কি এইভাবে লেখাটা দেখছো কোথাও? গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই পারমাণবিক ভর, এইভাবেও লেখা যায়। তো আমি যদি এইটাকে, এই যে এমটাকে ভাঙায় লিখি ডাব্লিউ বাই এম, এন কি টি সময়ের পরের অক্ষত মোল পরিমাণ, তাহলে এটা কি টি সময়ের পরের অক্ষত ভর পরিমাণ ডিভাইডেড বাই পারমাণবিক ভর। আবার এইটা কি ছিল, এটা হচ্ছে আদি মোল পরিমাণ, তাহলে আদি মোল পরিমাণ থেকে কি আমি আদি ভর বাই পারমাণবিক, কারণ আদি মোল পরিমাণ থেকে কি আদি ভরটাই তো আসবে, তাই না? সো আদি ভর ডিভাইডেড বাই পারমাণবিক ভর। তাহলে দেখো দুই সাইডেই তো এম আছে, নিচে দুইখানেই তো ভাগ আকারে কি আছে, পারমাণবিক ভর আছে। পারমাণবিক ভর কি আলাদা হবে? পারমাণবিক ভর কি আগে একরকম পরে আরেক রকম হবে? হবে না। আমি কিন্তু স্পেসিফিক্যালি তেজস্ক্রিয় মৌলটা নিয়ে কথা বলছি, অন্য মৌল কি তৈরি হলো না তৈরি হলো তাকাচ্ছি না। তাহলে আমি এই এম এম চিন্তা করলে আমি কি লিখতে পারি, ডাব্লিউ বাই ডাব্লিউ নট, পারি কিনা? পারি। তাহলে দেখো আমার সূত্রটা ফাইনালি এই রকম একটা চিত্র ধারণ করছে, ডাব্লিউ বাই ডাব্লিউ নট যেই কথা, স্মল এন বাই স্মল এন নট সেই কথা, ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন নট সেই কথা, ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ঠিক আছে, ক্লিয়ার? আমি পরিচয়গুলো একটু দিই। আচ্ছা, আরেকটা জিনিসও আসবে এখানে, খেয়াল করো। আবার আমরা এই জিনিসটা পড়ছি না ভাইয়া, dn বাই ডিটি বা আর একই কথা, এইটা আসলে কে, ল্যামডা এন। পড়ছি কিনা? পড়ছি, তাই না? পড়ছি। এটাকে দুইটা ভাবে লেখা যায়, একটা হচ্ছে আদির জন্য লিখো, আদির জন্য লিখলে এখানে নট দিয়ে দিবা, এটা নট দিয়ে দিবা, নট দিয়ে দিবা। আবার টি সময় পরের জন্য লিখো, টি সময় পরের জন্য লিখো,
তাহলে এটা কি dn বাই dt বা আর একই কথা ইজ ইকুয়াল টু ল্যামডা এন। কি অক্ষত পরমাণু সংখ্যা না, আদিতে অক্ষত পরমাণু সংখ্যা যদি n নট হয় তাহলে আদির তেজস্ক্রিয়তা এত, টি সময় পরের অক্ষত পরমাণু সংখ্যা যদি n হয় টি সময় পরের তেজস্ক্রিয়তা এত। খেয়াল করো তাহলে তুমি এই যে এইটা থেকে কিন্তু আরেকটা কাজও করা যেত, তুমি ধরো সাপোজ এই পাশেও ল্যামডা দিয়ে গুণ দাও, এই পাশেও ল্যামডা দিয়ে গুণ দাও, তাহলে এই জিনিসটাকেই একত্রে কি বলা যায়, ল্যামডা এন মিন্স কি আর বলা যায় না, যায় কি না, আর বলা যায় কিনা, লাল কালার দিয়ে দিই, আর বলা যায় কিনা, যায়, আর বলা যায়। আবার এই জিনিসটাকে কি বলা যায়, আর নট বলা যায় কিনা, আর নট বলা যায়। বেসিক্যালি তুমি এখান থেকেও চিন্তা করতে পারো, এটার 1 নাম্বার ইকুয়েশন দাও, এটার 2 নাম্বার ইকুয়েশন দাও, ভাগ দিয়ে দাও, 2 ভাগ 1 দিয়ে দাও, 2 ভাগ 1 দাও, 2 ভাগ 1 দিলেই তুমি বুঝে যাবে আমি কি বলছি। তাহলে বাম পাশে আছে কি আর বাই আর নট, বা ডিএন বাই ডিটি দিয়েও লেখা যায় একই কথা, আর বাই আর নট, আর ডান পাশে আছে কি এন বাই এন নট। তো ওই যে এন বাই এন নটের জায়গায় আমি আর বাই আর নটও লিখতে পারি, মানে এন বাই এন নট যে কথা আর বাই আর নট একই কথা। তাহলে দেখো এই পুরা জিনিসটা তোমরা মনে রাখবা, এই পুরো জিনিসটা যদি মনে রাখতে পারো তোমার আর ইনশাল্লাহ ম্যাথ নিয়ে প্যাচ লাগবে না, সূত্র নিয়ে প্যাচ লাগবে না। ঠিক আছে, পরিচয়গুলো একটু লিখে ফেলো। এই সবগুলো হচ্ছে উপরের সবগুলো হচ্ছে টি সময়ে পরের, টি সময় পরের অক্ষত পরমাণুর তেজস্ক্রিয়তা, টি সময় পরের অক্ষত পরমাণুর ভর, টি সময় পরের অক্ষত পরমাণুর মোল পরিমাণ, টি সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা। ঠিক আছে, আর নিচের গুলো হচ্ছে সব আদি, মানে টি গণনার শুরুতে। আদিতে অক্ষত পরমাণুর তেজস্ক্রিয়তা, আদিতে অক্ষত পরমাণুর ভর, আদিতে অক্ষত পরমাণুর মোল পরিমাণ, আদিতে অক্ষত পরমাণুর সংখ্যা। ক্লিয়ার? ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আমার হার ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক, আর টি হচ্ছে সময়, যতটুকু অতিবাহিত সময়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের আইডিয়া অনেক 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 ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো শুরু করি, আমরা এই ম্যাথটা দিয়ে স্টার্ট করি। বিসমিল্লাহ। তো কি বলছে, পোলোনিয়াম 210 এর ক্ষয় ধ্রুবক দেওয়া আছে এত। ক্ষয় ধ্রুবক মানে কি ভাইয়া? ল্যামডা। চলকগুলা লিখে ফেলতে পারতে হবে, হ্যাঁ। ল্যামডা দেওয়া আছে 1 গ্রাম পোলোনিয়াম, 1 গ্রাম পোলোনিয়াম, 1 গ্রাম কি এটা? 1 গ্রাম পোলোনিয়ামে প্রতি সেকেন্ডে কয়টি বিগঠন ঘটবে? বলো, 1 গ্রামটা কি? যে কোনো মুহূর্তের অক্ষত পরমাণুর ভরটা, তাই না? ডাব্লিউ। প্রতি সেকেন্ডে কয়টি বিগঠন ঘটবে, এইটা কি জানতে চাইছে বলো? আমার কাছে কোন জিনিসটা জানতে চাইছে? এখান থেকে দেখে বলো কোন জিনিসটা জানতে চাইছে, বলো কোন জিনিসটা জানতে চাইছে। প্রতি সেকেন্ডে কয়টি বিগঠন ঘটবে? তামিম কারেক্ট আনসার, ডিএন বাই ডি। পিঙ্কি বলছে এন হয় নাই, কিবরিয়া বলছে ডাব্লিউ হয় নাই, নূর বলছে, নুসাইবা নূর বলছে ডাব্লিউ হয় নাই। এইটা কি 1 সেকেন্ডে কয়টি ভাঙবে মিন্স কি ভাঙনের হার না ভাই? আর বলতে পারো বা ডিএন বাই ডিটি বলতে পারো, যেটাই বলো, ঘটনা কি? তেজস্ক্রিয়তা জানতে চাইছে। সো ভাষার মারপ্যাচ বুঝতে পারতে হবে। প্রতি সেকেন্ডে বিগঠন সংখ্যা মানে প্রতি সেকেন্ডে ভেঙে যাওয়ার সংখ্যা, মিন্স ভাঙনের হার, মিন্স তেজস্ক্রিয়তা। ওকে, তাহলে আমি এই ম্যাথে বাইর করবো কাকে? ডিএন বাই ডিটি। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, তো ডিএন বাই ডিটিকে আমি বের করতে চাই। ডিএন বাই ডিটিকে বের করতে কি কি দেওয়া আছে আমার কাছে? আমার কাছে দেওয়া আছে যেই মুহূর্তে ডিএন বাই ডিটি বের করব সেই মুহূর্তের ভর কত সেটা দেওয়া আছে। ওকে, আমি তো ডিএন বাই ডিটি নিয়ে সূত্র শিখছি ভাইয়া, এইটা ল্যামডা এন। আমার ল্যামডা কি দেওয়া আছে? ইয়েস, ল্যামডা দেওয়া আছে। আমি যদি কোনোভাবে এন বাইর করে ফেলি তাহলে এই ম্যাথ শেষ। ঠিক আছে, তাহলে আমি যদি এন বাইর করতে চাই কি করব? এটা দেওয়া আছে ভাই ডাব্লিউ এর পরিমাণ। তাহলে আমি ছোটবেলার সূত্রতে যাইতে পারি। ছোটবেলার সূত্রটা কি ছিল? এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু কি?
এন বাই এন এ পড়ছি এটা। তাহলে আমি এখন এই জায়গা থেকে ডাব্লিউ এর জায়গায় ভ্যালু বসাই দিই 1 গ্রাম মিনস 1। এম এম কত বলো? পোলোনিয়ামের এম মুখস্থ করে বলতে হবে না, ভালো দিক হচ্ছে এই চ্যাপ্টারের তুমি তাকাইলেই পেয়ে যাবা। এই সংখ্যাটাই তুমি পারমাণবিক ভর হিসেবে ব্যবহার করবা, ভর সংখ্যাটাকে। তো 210 ইজ ইকুয়াল টু এন আমি বের করতে চাই, অ্যাভোগাড্রো সংখ্যা কি বলে দিতে হবে না? জানি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। কেমন? তাহলে আমার এখান থেকে 1 গ্রাম যখন পোলোনিয়াম তখন পরমাণু সংখ্যা কত সেটা চলে আসবে, সেটা চলে আসুক ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 210। তাহলে আসছে কত? 2.86 মানে 87 আর কি, 87 ইন্টু 10 টু দি পাওয়ার 21 এতটি। তাহলে আমি এদিকে চলে আসি, ল্যামডার ভ্যালু বসাই। ল্যামডার ভ্যালু কত? 5.73 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 2.87 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তাহলে যা আসবে সেটাই আমার অ্যান্সার, যা আসবে সেটাই আমার অ্যান্সার। এটাই হচ্ছে 1 সেকেন্ডে কয়টা ভাঙবে। সো বের করেই 5.73 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 2.87 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তাহলে আসছে 1.644 ইন্টু 10 টু দি পাওয়ার 14 এত বেক্রেল। অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে এতটি ভাঙন ঘটবে, তাই না? বেক্রেল মিন্স কি? এতটি ভাঙন, বা ডিপিএস বলতে পারো, ডিকে পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। তো আমরা এটা করলাম তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র দিয়ে ম্যাথ। এবার আসি তেজস্ক্রিয়তা রূপান্তর সূত্র দিয়ে কিছু ম্যাথ। এই যে আমরা সৃজনশীলে চলে আসছি। একজন বলতেছিল সৃজনশীল ভাইয়া করাবেন কিনা? ইয়াস, সৃজনশীলও করাবো। এই হচ্ছে সৃজনশীল। সবাই একটু প্রশ্নটা তুলে ফেলবা, তারপরে আমরা সামনের দিকে আগাবো। আমাদের কিন্তু সূত্র হয়ে গেছে, সূত্র কিন্তু এরপরে আমরা যেই সূত্রগুলো শিখছি সেই সূত্রগুলো কাজে লাগাই ম্যাথ করবো এখন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু দ্রুত এই ম্যাথটা তুলে ফেলবা, দ্রুত একটু ফাস্ট তুলবা ভাইয়া। আমি পড়ে শোনাই, তোমরা তোলো। সৌভিক এ বি সি তিনটি তেজস্ক্রিয় পদার্থকে গবেষণাগারে রেখে দিলেন। পদার্থগুলোর প্রতিটির ভর ছিল 50 গ্রাম। তিনটা তেজস্ক্রিয় পদার্থ আছে, তিনটা নমুনা আর কি, এ বি সি, তিনোটারই ভর 50 গ্রাম। ওকে, 1.5 বছর পর তিনি এদের ভর পরিমাপ করলে যথাক্রমে 20 গ্রাম, 25 গ্রাম, 40 গ্রাম পাইল। মানে এ এর পরিমাণ একরকম, বি সি আরেক রকম। তিনোটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে কিনা, নাকি কোনোটা বাড়ছে? তিনোটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু ক্ষয়প্রাপ্তের পরিমাণ ভিন্ন ছিল। স্বাভাবিক, তেজস্ক্রিয় মৌল যেহেতু আলাদা আলাদা, তো ক্ষয়প্রাপ্তের মানে হারও বা ক্ষয় হওয়ার হারটাও ভিন্ন ভিন্ন, যে কারণে আছেও ভিন্ন ভিন্ন পরিমাণ। গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে বি মৌলটার অবক্ষয় ধ্রুবক নির্ণয় করো। ঘ প্রশ্ন বলছে এ মৌলের 20% এবং সি মৌলের 10% ক্ষয় হতে একই সময় লাগবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো কিন্তু একদম ফ্রি মার্কসের মতন, চাকা মার্কস, 10-এ 10 একদম আরামসে পাওয়া যায় ইনশাল্লাহ। মানে এই চ্যাপ্টারটা বেসিক্যালি তোমার মানে ফিজিক্সের A+, মানে ফিজিক্সে তুমি ভালো নাম্বার পাওয়ার জন্য এই চ্যাপ্টারটা মাস্ট। অনেকে আমি জানি না কেন এই চ্যাপ্টারটা বাদ দেয়, বাট এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় বোকামি। ওকে, দেখো খেয়াল করো, এখানে আদি পরমাণু দেওয়া আছে 50 গ্রাম। 1.5 বছর পর তিনি এদের ভর পরিমাপ করছে 20 গ্রাম, 25 গ্রাম, 40 গ্রাম। গ নাম্বার প্রশ্নটা দিয়ে আমরা শুরু করি। গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের বি মৌলটার অবক্ষয় ধ্রুবক মিন্স ক্ষয় ধ্রুবক ল্যামডা বি জানতে চাইছে। ওকে, আচ্ছা, আমি বি মৌলের জন্য কি কি পাচ্ছি বি মৌলের জন্য? বি মৌলের আদি ভরটা পাচ্ছি কিনা 50 গ্রাম, সবারই 50 গ্রাম করেছিল। হ্যাঁ, বি মৌলের টি সময় পরের মানে 1.5 বছর পরের ভরটা পাচ্ছি কিনা? ইয়াস, বি মৌলেরটা হচ্ছে 25 গ্রাম, মাঝখানেরটা 25 গ্রাম। টাইম পাচ্ছি কিনা? টাইম আমি পাচ্ছি কত? 1.5 ইয়ার্স। এই হচ্ছে বি মৌলের যা যা দেওয়া আছে তা এখানে আছে। তার মানে এগুলো দিয়েই ম্যাথটা করতে হবে আমার। ওকে, আমরা সূত্র একটু আগেই শিখছি কি? ডাব্লিউ দিয়ে যদি সূত্র লিখতে হয় W/W0 = E টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, শিখছি কিনা? ওই যে N/N0, W/W0, স্মল n/n0, R/R0। সো এইটা আমি সূত্র আকারে শিখছি। আমার এখানে দেখো দেখি ল্যামডা বের করার জন্য সবই দেওয়া আছে না, মানে সবই কিন্তু পাচ্ছ তুমি। ডাব্লিউ এর জায়গায় ভ্যালু বসায় দাও 25, W0 এর জায়গায় ভ্যালু বসায় দাও 50, E টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার জায়গায় ল্যামডা থাকুক,
আর টি এর জায়গায় দের আসুক। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য বছরে থাকলে বছর দিয়ে ম্যাথ করব, মিনিট থাকলে মিনিট দিয়ে করব, সেকেন্ড থাকলে সেকেন্ড দিয়ে করব, চেঞ্জ করার দরকার নেই। এসআই এককে জায়গা করতে হবে এমন কোনো কথা নাই। খেয়াল রাখতে হবে জাস্ট একটা জিনিস, টাইমের একক তুমি যত ইউনিট বসাবা, ল্যামডার একক জাস্ট এটার ইনভার্স হবে। মিনস এটা যদি ইয়ার বসো এটা পার ইয়ার হবে, এটা যদি সেকেন্ড বসো এটা পার সেকেন্ড হবে, এটা যদি ডে বসো এটা পার ডে হবে। ওকে, এতটুকু মাথা রাখলে হবে, কোন এককে বসাইছো এটা মাথা রাখলে হবে। ওকে, আমি 25 50 কাটাকাটি করলে এখানে থাকে 2। ওকে, আমার বাম পাশে আছে হাফ, ডান পাশে এই জিনিসটা কি করব, ভাঙায় প্রথমে করাই দেখাই, তারপর ক্যালকুলেটরও ডিরেক্ট করা যায় ওইটাও দেখাবো। এ পাশে কি আছে হাফ, রাইট, 1/2। আমি উভয় পক্ষে লন নিব, কি করব, লন নিয়ে লিখবা, লন নিয়ে। ওকে, এ পাশে কি আছে হাফ, থাকুক। কেন লন নেই, কারণ ই টু দি পাওয়ার বা এই টার্মগুলোকে সরানোর জন্য। হ্যাঁ, ম্যাথের কনসেপ্ট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বা 1.5 ল্যামডা। ওকে, এখন এটার সুবিধাটা কি, এই পাওয়ারটা সামনে নিয়ে আসে, বাম পাশের মতন থাকুক, লন হাফ যেমনি আছে তেমনি থাকুক, কোনো সমস্যা নেই। ডান পাশে এই মাইনাস 1.5 ল্যামডা যেটা আছে পাওয়ার হিসেবে আছে ইয়ের, এটাকে সামনে নিয়ে আসতে পারবো না, সামনে নিয়ে আসতে পারবো। আমরা জানি লগ লনের একটা প্রপার্টি আছে, পাওয়ার সামনে সহগ হিসেবে নিয়ে আসা যায়। নিয়ে আসলে কি লন ই থাকে। লন ই এর ভ্যালু কত জানো? লন ই এর ভ্যালু কত? লন ই এই অংশটার ভ্যালু হচ্ছে 1 ভাইয়া। এই অংশটার ভ্যালু কত? 1। তাহলে আমার বাম পাশে আছে কি লন হাফ, ডান পাশে কিন্তু শুধু মাইনাস 1.5 ল্যামডা। এখন তোমার ল্যামডা লাগবে, ল্যামডাটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে পাঠাতে। তাহলে লন হাফ বা লন 0.5 যেটাই বলো, ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই হচ্ছে আমার 1.5 মাইনাস 1.5। তাহলে দেখো অ্যান্সার কত আসে। ওপরে লন 0.5, লন লিখতে পারো আশা করি ক্যালকুলেটারে, 0.5 ডিভাইডেড বাই মাইনাস 1.5, তাহলে আসে হচ্ছে 0.462। 0.462 এত পার ইয়ার। যেহেতু আমি টাইমকে ইয়ারে বসাইছি, আমার ল্যামডাটা কোন এককে আসবে, পার ইয়ার এককে আসবে। টাইম যে ইউনিটে, ল্যামডা জাস্ট অপোজিট সেই ইউনিটে। ওকে, ইনভার্স দিয়ে ওই ইউনিট, শেষ। আমার ল্যামডা বের করে ফেলছে, এটা হচ্ছে বি এর অবক্ষয় ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথ আসলে পারবো। যারা বুদ্ধিমান তারা একটা ভাবে করতে পারো, সেটা হচ্ছে এই লাইন লেখার পরে কিন্তু সরাসরি ল্যামডা বাইর করে ফেলা যায় ক্যালকুলেটারে। পারো? ক্যালকুলেটারে এটা পারো? না পারলে ক্যালকুলেটারে আমাদের ভিডিওগুলো দেখবা। এই ভিডিওগুলো কিন্তু প্রতিটা ব্যাচেই শুরুর দিকেই করায় দেওয়া হয়, বা তুমি ক্যালকুলেটারের রাকিবের ভিডিও দেখলে হয়, যে কারো ভিডিও দেখলে। আমার ভিডিও আছে, আমার অপার্স কাস্টম ইউটিউব চ্যানেলে ক্যালকুলেটারের টেকনিক নিয়ে ভিডিও আছে। হ্যাঁ, তো ক্যালকুলেটার হ্যাকস অপার্স ক্লাসরুম দিলেও ইউটিউবে চলে আসবে। তো এই ভিডিওগুলো যদি দেখো, তোমরা এক সমীকরণে এক আননোন সলভ করার, মানে হাফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার জায়গায় এক্স দিবা, এক্স আলফা দিয়ে এন ব্র্যাকেট 1.5, শিফট ক্যালক ইকুয়াল দিলে ডিরেক্ট ল্যামডা চলে আসবে। তো আমি বলবো এটাও শিখে রাখবো, কারণ পরীক্ষা হলে অনেক ক্ষেত্রে সময় না পাইতে পারো। হ্যাঁ, তখন যেন এইভাবে করে ফেলতে পারো। যদি বোর্ড পরীক্ষা আসে, আমি সাজেস্ট করবো পুরোটা করতে, বাট টাইম না থাকলে বা এমসিকিউর ক্ষেত্রে এই লাইন পর্যন্ত লেখার পরে অ্যান্সারটা বের করে ফেলবো। ঠিক আছে, এই ধাপগুলো করা লাগবে না। ওকে, এরপরে চলে যাই আমরা ঘ নাম্বারে। ঘ নাম্বারে আমরা করব। হ্যাঁ, তো ঘ নাম্বারে আমাদের কি করতে হবে, এ মৌল আর সি মৌলর একটার 10% আরেকটার 20% ক্ষয় হইতে একই সময় লাগছে কিনা সেটা দেখো। খুবই সহজ। হ্যাঁ, তো আমি মাঝখানে একটা দাগ দিলাম, কারণ আমার দুইটা ভাগে ভাগ করে করতে হবে, এ মৌল আর সি মৌল। ওকে, তো আমি এখানে এ মৌলের জন্য কাজ করতেছি। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখো এ মৌলের কত পার্সেন্ট ক্ষয় হবে ভাইয়া, 20% ক্ষয় হবে। আমরা যে সূত্রটা শিখছি সেই সূত্রটা কি, সেই সূত্রটা এরকম না, এন বাই, আচ্ছা ডাব্লিউ দিয়ে, এখানে ম্যাথ ডাব্লিউ দিয়ে লিখবো। সূত্রটা শিখছি, সূত্রটা কি, ডাব্লিউ বাই ডাব্লিউ নট। বলো দেখি এইটাকে, এই যে ডাব্লিউ বাই ডাব্লিউ নটটাকে কি বলা যায়? এটা কি ক্ষয়প্রাপ্ত অংশ নাকি অক্ষত অংশ? আমরা জানি ডাব্লিউ হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, ডাব্লিউ নট হচ্ছে আদি পরমাণু সংখ্যা। তাহলে ডাব্লিউ বাই ডাব্লিউ নটটা বেসিক্যালি কি অক্ষত পরিমাণ না? এটা কি অক্ষত অংশের পরিমাণ না? মানে
অংশ দিয়ে বলতেছি, মানে কত অংশ অক্ষত। W/W0 হচ্ছে অক্ষত অংশ। আমার এখানে এই 20% কি অক্ষত অংশ না, এটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত অংশ। তো সবসময় খেয়াল করে নিবা তোমাকে যে অংশটা দেওয়া আছে বা শতাংশ পার্সেন্টেজগুলো দেওয়া আছে এটা কি অক্ষতের পরিমাণ নাকি ক্ষয়প্রাপ্তের পরিমাণ। এই প্রশ্নতে দেওয়া আছে ক্ষয়প্রাপ্তের পরিমাণ, বাট সূত্র কাজ করে কি অক্ষতর পরিমাণ দিয়ে। এটা কি অক্ষত অংশ, হ্যাঁ আমি লিখে দিই। ওকে, W/W0 কি অক্ষত অংশ, W হচ্ছে অক্ষত পরিমাণ, W হচ্ছে আদি পরিমাণ, ভাগ দিলে আসে অক্ষত অংশ। এ মৌলের ক্ষেত্রে আমি ক্ষয়প্রাপ্ত অংশ পাচ্ছি, ক্ষয়প্রাপ্ত অংশ পাচ্ছি না। ক্ষয়প্রাপ্ত অংশ কত? 20%। 20% মানে কি ভাইয়া 0.2 না? 20% মানে কি 0.2। শতাংশ বললে 20% আর অংশ বললে 20/100 মিন্স 0.2। আমি অক্ষত অংশ যদি বাইর করতে চাই, কারণ আমার ম্যাথে অক্ষত অংশ বসানোর জায়গা আছে সূত্রে আর কি। অক্ষত অংশ কেমনে বের করবো বলো? 1 থেকে 0.2 বাদ দিলে কি পাবা? 0.8 পাবা। বা এভাবে করতে পারো, আবার কেউ যদি পার্সেন্টেজ দিয়ে ভালো লাগে, পার্সেন্টেজ দিয়ে ভালো লাগলে পার্সেন্টেজ দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। আমি পার্সেন্টেজ দিয়েও দেখাই, এইভাবে একটা উপায়। আরেকটা উপায় হলো এটা, তুমি যদি পার্সেন্টেজ দিয়ে তোমার পছন্দ হয় তাহলে লিখবা ক্ষয়প্রাপ্ত অংশ হচ্ছে 20%, তখন শতাংশ লেখা উচিত, আর অক্ষত অংশ হচ্ছে তখন তুমি 100 থেকে বাদ দিবা, মানে অক্ষত অংশ হচ্ছে 80%। কেমন? 80%। ক্লিয়ার? সো যেটাই হোক ঘটনা, এখানে তো আর পার্সেন্টেজ দিবা না, এখানে জাস্ট তুমি কি দিবা? এখানে তুমি জাস্ট অংশটা দিবা, কারণ এখানে তোমার পার্সেন্টেজ না, জাস্ট অংশ। তাহলে অংশ কত? 0.8, রাইট? অক্ষত আছে 80% বা 0.8 অংশ। তাহলে W/W0 যে 0.8 আসছে এটা বুঝছি, এই অংশটা বুঝছি, কারণ এই জিনিসগুলোতেই ভুল করবে ছেলেমেয়েরা। সূত্র মোরলেস সবাই জানবে, এই যে আজকে ক্লাস যারা করছে কেউ সূত্র ভুল করবে? সূত্র তো ভুল করবে না, বাট এই জায়গায় ভুল করবে। তারা ধরো ম্যাথ করে দিবে 0.2 বসে। খেয়াল রাখতে হবে ভাই, এটা হচ্ছে অক্ষত পরিমাণ বাই আদি পরিমাণ, তার মানে অক্ষত অংশ দেওয়া আছে হচ্ছে ক্ষয়প্রাপ্ত অংশ। ওকে, তাহলে আমি 0.8 পাচ্ছি এ পাশে। ওকে, এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে 20% ক্ষয় হইতে কত সময় লাগবে, টাইমটা বের করতে চাচ্ছি। টাইম e⁻λ, এইটা হচ্ছে আমার টার্গেট, এই টাইমটা বের করা আমার উদ্দেশ্য। ওকে, ল্যামডা তো লাগবে, আমি এইটা জানি। ল্যামডা কোনোভাবে জানলে টাইমটা বের করা যাবে। ল্যামডা বের করা যাবে কিনা? যাবে কিনা? ইয়েস যাবে। আমরা ল্যামডাটা বের করতে পারবো কিনা? অবশ্যই পারবো। আমি লিখতেছি ল্যামডা এ নির্ণয়, মানে জাস্ট গ নাম্বার ম্যাথটাই বি এর জন্য করছি, গ নাম্বার ম্যাথটা একবার এ এর জন্য করব। হ্যাঁ, তো গ নাম্বার ম্যাথটা যদি করতে চাই ল্যামডা এ নির্ণয়ের জন্য, তাহলে কি W/W0 ইজ ইকুয়াল টু e⁻λt। এইটা হচ্ছে এতটুকু অংশের জন্য করছি, একই সূত্র। আর এইটা হচ্ছে উদ্দীপকের ডাটার জন্য করব। উদ্দীপকের ডাটা দেওয়া আছে, হ্যাঁ। উদ্দীপকের ডাটার জন্য যদি করি, উদ্দীপকের ডাটার জন্য W0 কত? 50। W কত? এ এর জন্য 20, তাহলে 50/20 ইজ ইকুয়াল টু e⁻λa। টি এর জায়গায় ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 1.5 বছর। এটা হচ্ছে উদ্দীপকের ডাটার জন্য, আর এটা হচ্ছে প্রশ্নের ডাটার জন্য। ঠিক আছে, দুইটা কিন্তু একই সূত্র, কনফিউজ হয় না। এটা হচ্ছে প্রশ্নের অংশের জন্য আর এটা উদ্দীপকের। আমার টার্গেট হচ্ছে ল্যামডা এ বের করা। সো আমি ক্যালকুলেটর সরাসরি ল্যামডা এ বের করতে চাচ্ছি। সরাসরি ক্যালকুলেটরের ল্যামডা এ তুমি চাইলে গ নাম্বারের মতন করতে পারো, বাট বড় হয়ে যাবে, ক্যালকুলেটর বের করলে ইজিয়ার। হ্যাঁ, তাই 2/5 ইজ ইকুয়াল টু e⁻x 1.5। শিফট ক্যালক ইকুয়াল, আমার ভ্যালু চলে আসছে 0.611 পার ইয়ার। 0.6108 আসছে বেসিক্যালি, তো 0.611 বলতে পারি। এইটা চলে আসছে। তো এটা চলে আসলে আমি কিন্তু এখন এই জায়গায় ভ্যালুগুলো এসে বসাই দিতে পারবো। তো এই জায়গায় আমি ভ্যালুটা বসাই দিই, -0.611 ইন্টু টি। ওকে, আচ্ছা, তাহলে এইটাও ক্যালকুলেটর করা যাবে সরাসরি, এইটাও ক্যালকুলেটর করা যাবে। এই টিটা বের করে ফেলতে পারো, তো বের করে ফেলি। ক্যালকুলেটর 0.8 ইজ ইকুয়াল টু e⁻-0.611 ইন্টু এক্স। দেখো আমি ক্যালকুলেটরে কি লিখছি, এটা তোমরা যারা জান না এইভাবে লিখবা। হ্যাঁ,
যে এইভাবে দেখা যাচ্ছে, ফোকাস হচ্ছে না, সরি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ম্যানুয়াল ফোকাস। দেখা যাচ্ছে? সো এইভাবে লিখবা, হ্যাঁ। এটা কিভাবে লিখতে হয় সেটা আমি বলে দিই, হ্যাঁ। আমি দেখো কি করছি, 0.8 লিখছি, এটা কিন্তু আগের গুলাও, হ্যাঁ। 0.8 লিখছি, আলফা দিয়ে ইকুয়াল দিছি, হ্যাঁ, 0.8 দিছি, ইকুয়াল দিছি, তারপরে কত, ই টু দি পাওয়ার দিব। ই টু দি পাওয়ার কিভাবে দিব, শিফট ক্লিক করলাম, লন ক্লিক করলাম, তারপরে কত, -0.611, ঠিক আছে, ক্লিক করলাম, তারপর এক্স দিব। এক্স কেমনে দেয়, আলফা দিয়ে এটা এক্স, ঠিক আছে, এক্স দিলাম। তাহলে এই হচ্ছে আমার লেখা শেষ। লেখার পরে আমি কিভাবে সলভ করব, শিফট ক্যালক ইকুয়াল, শিফট ক্যালক ইকুয়াল দিলে দেখো ভ্যালু চলে আসছে। ভ্যালু কত আসছে, 0.36 এরকম কিছু চলে আসছে, ঠিক আছে। এইভাবে আমরা করে ফেলবো, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের পারতে হবে ভাই, ঠিক আছে। তাহলে 0.365 ইয়ার, একইভাবে কিন্তু আমি এটাও করছিলাম, এইটাও কিন্তু একইভাবে হিসাব করছি, এই লাইন থেকে যে এটা আনছি একইভাবে আনছি, ঠিক আছে। এই সেম জিনিসটা আমরা আবার করব সি এর জন্য। এটা যেহেতু এ এর জন্য বের করলাম, মানে অর্থাৎ আমরা বের করছি কি, এ মৌলের 20% ক্ষয় হতে সময় লাগবে কত, 0.365 ইয়ার। একই কাজটা আমরা সি মৌলের জন্য করব। চলো সি মৌলের জন্য জাস্ট ধুপধাপ করে ফেলি। সি মৌলের একবারে লিখি ভাইয়া, অক্ষত অংশ কত, এটা 10%, 10% মিনস হচ্ছে 100 বিয়োগ 10, ক্ষয়প্রাপ্ত 10%, মানে অক্ষত মানে 100 বিয়োগ 10, দ্যাট মিনস 90%, মিনস 0.9, ঠিক আছে। এখন আমরা আসি এখানে অক্ষত অংশ লিখি, W by W naught is equal to e to the power minus lambda t. W by W naught এর ভ্যালু কত, 0.9, e to the power minus lambda, lambda কারটা বসবে, অবশ্যই c এরটা বসবে t, হ্যাঁ। এখন এখানেও আমার ল্যামডাটা বের করতে হবে, ল্যামডা c নির্ণয় লিখি, মানে সেম জিনিসটাই কপি পেস্ট করতেছি কিন্তু আমি, হ্যাঁ, জাস্ট c এর জন্য করতেছি, সেম জিনিসটাই c এর জন্য কপি পেস্ট করতেছি, ওকে। সো আমি W by W naught, এবার উদ্দীপক থেকে ডাটা নিব, হ্যাঁ, e to the power minus lambda CT, উদ্দীপক থেকে কত, 50, 40, তাহলে 40 বাই 50 is equal to e to the power minus lambda C, t এর জায়গায় কত বসবে, 1.5 বছর, বাস এখান থেকে আমার lambda C টা চলে আসবে। lambda C টা কত আসে দেখো, 4/5, মানে 40/50, ইকুয়াল সাইন দিয়ে e to the power minus x into 1.5, শিফট ক্যালক ইকুয়াল, আমার ভ্যালু চলে আসছে 0.1487, মানে 0.149, তাহলে পার ইয়ার, যেহেতু আমি ইয়ারে বসাইছি 1.5 বছর। এবার আমি এখানে চলে আসব, এখানে চলে এসে ভ্যালুটা বসাই দিই, কত, 0.149 ইন্টু টি, ঠিক আছে। আমি এখান থেকে টি বের করব, অতএব টি ইজ ইকুয়াল টু, আবার ক্যালকুলেটর এক সমীকরণ আর কারণ, 0.9 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 0.149 এক্স, শিফট ক্যালক ইকুয়াল, আসছে কত, মাইনাস 0.149 এক্স, শিফট ক্যালক ইকুয়াল আসছে কত, 0.707, এত ইয়ার চলে আসছে। তাহলে দেখো এটা হচ্ছে টিসি। তাহলে তুমি দুইটা টাইমই পাইছো কিনা, এ মৌলের 10% ক্ষয় হতে সময় লাগবে কত, 0.365, সি মৌলের, সরি, এ মৌলের 20% ক্ষয় হতে সময় লাগবে কত, 0.365 ইয়ার, সি মৌলের 10% ক্ষয় হতে সময় লাগবে কত, 0.707 ইয়ার। কোনটা বেশি, একই সময় হচ্ছে কিনা, ফার্স্ট অফ অল উত্তর হচ্ছে না। কোনটা বেশি, স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে টিসি এরটা বেশি, অর্থাৎ টিসি গ্রেটার দেন টি এ।
এই পর্যন্ত লিখে দিলেই হবে। অর্থাৎ সি মৌলের 10% ক্ষয় হইতে বেশি সময় লাগে এ মৌলের 20% ক্ষয় হওয়ার চেয়েও। ওকে, বাস শেষ। পারবো এটা? তাহলে এই ম্যাথটা থেকে কিন্তু শুধু আমরা ম্যাথ সূত্র শিখি নাই, ম্যাথ শিখি নাই, প্লাস টেকনিকও শিখছি। এই যে এইভাবে করাটা, এইভাবে না করলে তুমি নিজে চিন্তা করো কত বড় হইতো তোমার। এই যে এইটা দেখো, আগের এইটা হইতো শুধু এতটুকু হিসাব, আবার এইটার সেম পরিমাণ এতটুকু হিসাব, আবার এখানে আসো, মানে তোমার ক্যালকুলেটরের এই টেকনিকটা ইউজ করতে পারতে জানতে হবে এই চ্যাপ্টারের জন্য। ওকে, সহজ জিনিস তো ভাই, শিফট ক্যালক ইকুয়াল শেষ। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা চলো সামনের দিকে আগাই। এইবার ভালো ভালো কিছু ম্যাথ, মজার মজার কিছু ম্যাথ, অ্যাডমিশনে আসার মতন ম্যাথ। সবাই একটু তুলে ফেলবা এই ম্যাথটা, একটু দ্রুত তুলে ফেলবা। কি বলছে? দুটি তেজস্ক্রিয় পদার্থ x1 ও x2 এর ক্ষয় ধ্রুবক যথাক্রমে 10 ল্যামডা ও ল্যামডা। উভয় পদার্থের প্রারম্ভিক তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা সমান। তাহলে আমার এখানে আমি একটু ভিজুয়ালাইজ করাই। এইটা একটা তেজস্ক্রিয় পরমাণু, এখানে x1 তেজস্ক্রিয় পরমাণু, আরেকটা নমুনা দেওয়া আছে, এটা হচ্ছে x2 তেজস্ক্রিয় পরমাণু। ওকে, বলছে এদের প্রারম্ভিক পরমাণু সংখ্যা সমান। প্রারম্ভিক মানে আদি, তার মানে এরও প্রারম্ভিক পরমাণু সংখ্যা যদি n0 হয়, এরও প্রারম্ভিক পরমাণু সংখ্যা n0। ওকে, এটা বলছে কত সময় পরে তাদের অক্ষত পরমাণু সংখ্যার অনুপাত হবে 1/e। তার মানে টাইম যখন যাবে ও তো আর ও থাকবে না, ও কি হয়ে যাবে, x1 পরমাণুটার সংখ্যা কমে যাবে, কমে ধরো হয়ে গেল কত, n1। ওকে, x2 পরমাণু সংখ্যাটার সংখ্যা তো আর n0 থাকবে না, n0 না থেকে কমে যাবে, কমে হয়ে যাবে কত, n2। আমার কাছে জানতে চাইছে n1/n2 কখন 1/e হবে। এটাই হচ্ছে ম্যাথ, এইটাই হচ্ছে ম্যাথ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ম্যাথটা কিন্তু দেখে কঠিন লাগলো, জিনিসটা একদম সহজ যদি তুমি চিন্তাটা করতে পারো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তোমার কাছে কয়টা নমুনা ভাইয়া, x1, তাহলে x1 নমুনার জন্য একবার করবা, দুইটা নমুনা তোমার কাছে, তারপর x2 নমুনার জন্য আরেকবার করবা। হ্যাঁ, x1 নমুনার জন্য, x2 নমুনার জন্য সূত্র লেখো। সূত্র কোনটা? তুমি তো একটা সূত্রই শিখছো, n/n0 এর, ওইটাই লিখবা। তাহলে লিখো, এটার জন্য যদি লিখো কি লিখবা, n1/n0 ইজ ইকুয়াল টু কত, e টু দি পাওয়ার মাইনাস, কি দেওয়া আছে, এটা দেওয়া আছে ল্যামডার পরিমাণ, তাই না? এটা হচ্ছে ল্যামডা x1 আর এটা হচ্ছে ল্যামডা x2। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x1, তাহলে ল্যামডার ভ্যালু কত, 10 ল্যামডা। ঠিক আছে, t কত, t বের করবো আমি, টিটাই বের করবো, টি ধরে নিলাম সময় টি। আবার একইভাবে ওর তো টি সময় পরে পরমাণু সংখ্যা কত হয়েছে, n2 হয়েছে, এখানেও টি সময়, এখানেও টি সময়। হ্যাঁ, তো টি সময় পরে পরমাণু সংখ্যা কত হয়েছে, n2 হয়েছে। ওর আদি পরমাণু সংখ্যা কত ছিল, x2 টার, ওইটাও n0 ছিল, ইজ ইকুয়াল টু কত, e টু দি পাওয়ার মাইনাস, ওর তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক কত, ল্যামডা, সো ল্যামডাই থাকবে। ওকে, এখন তুমি এই দুইটা ইকুয়েশন, তোমার টার্গেট কিন্তু ভাইয়া টি বের করা, তোমার টার্গেট কাকে বের করা, টি কে বের করা। সো এটার 1 নাম্বার ইকুয়েশন দাও, এটার 2 নাম্বার ইকুয়েশন দাও। এখন তুমি যদি দুইটা ইকুয়েশনের ভাগ দিয়ে দাও, তোমার দেখবা অটোমেটিক মানে কাটাকাটি যে সব জিনিসপত্রগুলো মিলে দাও। হ্যাঁ, তো ভাগ দিয়ে দিলে বাম পাশে কি থাকবে, বাম পাশে কি ভাইয়া n1/n2 আসবে না? দেখো এইটা ভাগ এটা দিছো, n0 n0 কাটা, এই জিনিসটা চলে আসছে। ডান পাশে কি থাকবে, ডান পাশে e টু দি পাওয়ার মাইনাস 10 ল্যামডা টি ডিভাইড বাই e টু দি পাওয়ার মাইনাস শুধু ল্যামডা টি। খেয়াল করো তোমার এখানে শর্তটা কি, এই ম্যাথের কোন সময়টা বের করবা, যখন টি সময়, সেই সময়টাই যেই সময় পরে যেই পরমাণু সংখ্যাগুলো আসবে সেই পরমাণু সংখ্যাগুলার অক্ষত পরমাণু সংখ্যাগুলোর অনুপাত হবে কি 1/e এর সমান। তাহলে n1/n2 এর ভ্যালু কিন্তু দেওয়া আছে তোমার কাছে, দেওয়া কত, 1/e, n1/n2 এর জায়গায় বসাই দিছো। এই পাশে দেখো কি করা যায়, e টু দি পাওয়ার মাইনাস সবকিছু e টু দি পাওয়ার রূপে আছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 10 ল্যামডা টি ভাগ আকারে এই জিনিসটা আছে, ভাগ আকারে হইলে ভাই প্লাস হয়ে যাবে না, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল মাইনাসে এসে প্লাস হয়ে যাবে। এই লেখাটা বুঝছো কিনা বলো তো, এই লেখাটা বুঝছো? এটা কিন্তু ছোটবেলার পড়া, না বুঝলে নিজের 5-6 এর ছোট ভাই বোনরে বললেই বুঝাই দিবে যে e টু দি পাওয়ার মাইনাস 10 ল্যামডা টি ডিভাইডেড বাই, কেন এটা প্লাস হইলো, কারণ ভাগ আছে, মাইনাস পাওয়ার রূপেও ছিল, আবার ভাগের কারণে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ল্যামডা টি।
তাহলে এবার আমি এই পাশে আসি, এই পাশে আসলে আমি কি দেখতে পাচ্ছি 1/e, আর এই পাশে কি e টু দি পাওয়ার কত -10 ল্যামডা টি, শুধু ল্যামডা টি, তাহলে আসছে কত শুধু -9 ল্যামডা টি। আর এই বাম পাশটা যেটা বাম পাশের 1/e ছিল, 1/e কে কি e টু দি পাওয়ার -1 লেখা যায়? 1/e যে কথা e টু দি পাওয়ার -1 একই কথা, কেন এইভাবে লিখলাম? এটাও e টু দি পাওয়ার, এটাও e টু দি পাওয়ার, দুইটা সমীকরণ সমান, তাহলে আমি বলতে পারি পাওয়ারগুলোকে একত্র করে -1 আর এখানে কি -9 ল্যামডা টি, কারণ এটাও e টু দি পাওয়ার -1, এটাও e টু দি পাওয়ার এরকম। তাহলে আমি উভয়পক্ষে যদি রুট নিই e এর ওইভাবে, তাহলে -1 = -9 ল্যামডা টি বলা যায়। তাহলে আমার এখান থেকে মাইনাস মাইনাস চলে যাবে, চলে গেলে টি আসবে, টি = কত আসবে 1/9 ল্যামডা, 1/9 ল্যামডা। তাহলে এই হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে এত সময় পর, এটা কিন্তু সময় ভাইয়া একটা সময় আসছে, কারণ আমার এখানে ভ্যালু দেয় নেই, আমার এখানে প্রশ্নটাই দিছে ল্যামডার মাধ্যমে, আমার অ্যান্সারও আসছে ল্যামডার মাধ্যমে, ঠিক আছে? এত সময় পর আমরা বলতে পারি এই নমুনাগুলার পরমাণু সংখ্যার অনুপাত হবে কি 1/e এর সমান। ক্লিয়ার? সো ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং এন্ড মজার, অ্যাডমিশনে আসার মতন ম্যাথ। ওকে, ঠিক আছে, চলো এরকম টাইপের আরেকটা ম্যাথ করি। এরকম টাইপের আরেকটা ম্যাথ, সবাই এই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট। একটু গরম পানি দিয়ে সবাই এই প্রশ্নটা ফার্স্ট তুলে ফেলো। কি বলছে? দুইটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস এ ও বি এর ক্ষয় ধ্রুবক যথাক্রমে ল্যামডা এ ও ল্যামডা বি। প্রারম্ভিক নিউক্লিয়াস সংখ্যা যথাক্রমে দেওয়া আছে এন এ এন বি দিয়ে বলছে টি সময় পর, কত সময় পর তাদের অক্ষত নিউক্লিয়াসের সংখ্যা সমান হবে। আগেরটা ছিল প্রারম্ভিকটা সমান, পরে একটা অনুপাত, এখন এটা হচ্ছে আগেরটা ভিন্ন, পরে সমান হবে। আগেরটার একটু ইনভার্স টাইপের ম্যাথ, তাই না? মানে মজা আছে এই ম্যাথগুলো। তাহলে আমি একটু ভিজুয়ালাইজ করাই। ধরো এটা আমার কি এ নমুনা, এ নমুনার প্রাথমিক পরমাণু সংখ্যা কত এন এ, এটা হচ্ছে আমার কি বি নমুনা, বি নমুনায় প্রাথমিক পরমাণু সংখ্যা কত এন বি, তাই তো? আচ্ছা, একটা সার্টেন টাইম গেল, সার্টেন টাইম যাওয়ার পরে, একটা সুনির্দিষ্ট সময় টি যাওয়ার পরে এ নমুনাটা কি হয়ে গেছে, পরমাণু সংখ্যা ধরে নিলাম আমি এন চলে আসছে। আবার একটা সুনির্দিষ্ট সময় যাওয়ার পরে বি নমুনাটাও কি হয়ে গেছে, এন সংখ্যক পরমাণুতে চলে আসছে। ঠিক আছে? কত সময় পর তাদের অক্ষত নিউক্লিয়াস সমান হবে, অর্থাৎ পরের গুলো আমি আর আলাদা লিখি না, এন গুলো সমান পরে। তো তোমার কাছে এখানেও টাইম বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরো কিছু দেওয়া আছে, সেটা কি? এটা হচ্ছে ল্যামডা এ এর ভ্যালু ল্যামডা এই দেওয়া আছে, ল্যামডা বি এর ভ্যালু ল্যামডা বি দেওয়া আছে। ওকে, ফাইন। তাহলে আমরা দুইটা নমুনা আছে, তাহলে এ নমুনার জন্য একবার কাজ করব, বি নমুনার জন্য আরেকবার কাজ করব। কেমন? এ নমুনার জন্য চলো কাজ করি। এ নমুনার জন্য কি লিখতে পারি? এন বাই এন এ, তাই না? এন বাই এন নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি না, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ টি, রাইট? বি নমুনার জন্য কি লিখতে পারি? এন বাই এন বি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কি ল্যামডা পি টি। ওকে, আচ্ছা, এখন এই দুইটাকে আমরা ভাগ দিতে পারি। এই দুইটাকে যদি ভাগ দিই, ধরো এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন, তো আমি যদি 1/2 করি ভাইয়া, তাহলে কি আসে দেখো, এন এন কাটাকাটি যাবে। এবার এন বি বা এটা যেহেতু ভাগ আকারে ভাগের ভাগ, তো এটা গুণ হয়ে যাবে, এন বি বাই এন আই চলে আসবে। তুমি এইটা ভাগ এটা দিচ্ছ, হ্যাঁ, এইটা ভাগ এটা দিলে এন এ নিচেই থাকবে, এন বি ভাগের ভাগ মিন্স উপরে চলে যাবে। ডান পাশে কি আসবে? ডান পাশে আসবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি টি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ডান পাশটাকে নিয়ে একটু কাজ করি। ডান পাশটাকে আমরা কি বলতে পারি? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ টি বিয়োগ, আবার বিয়োগ ভাগ আকারে আছে যেহেতু, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ল্যামডা বি টি। কেমন? আচ্ছা, আমরা এখানে এন বি পাচ্ছি, এন এ পাচ্ছি, আর ডান পাশে এটা কমন নেওয়া যায়, টিটার একটু কমন নিলাম, টিটাকে কমন নিলে কি আসে? ল্যামডা এ বা ল্যামডা বি বিয়োগ ল্যামডা এ, এভাবে লেখো, কারণ ওইটা প্লাস আকারে আসছে।
ল্যামডা বি বিয়োগ ল্যামডা এ, জাস্ট এখানে হিসাব করলাম আর কিছু করি নাই। সো আমরা টিটাকে বের করতে চাই, তো টিটাকে বাইর করবো কেমনে, সামনে নিয়ে আসতে চাচ্ছি, টিটাকে কিভাবে নিয়ে আসবো, আমরা যদি লন নিই উভয় পাশে আমার টিটা বাইরে বের হয়ে আসবে, তাহলে লন নিয়ে সো লন নিলে কি আসবে বাম পাশে, এই পাশে আসবে লন NA বাই NB, আর এই পাশে কি আসবে লন e টু দি পাওয়ার টি ল্যামডা বি বিয়োগ ল্যামডা এ, তাই তো। এখন আমি এই পাশে লন থাকুক, লন সরি NA বাই NB হয়েছে কেন, NB বাই NA হবে, ভুল লিখছি ভাইয়া, ওকে NB বাই NA, আর এই পাশে কি হবে ই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে টি সামনে চলে আসবে, ল্যামডা বি বিয়োগ ল্যামডা এ চলে আসবে। লন ই এ পাশে থাকতো, লন ই আর লিখলাম না, কারণ লন ইর ভ্যালু কত 1, এটা আমরা জানি, সো এটা আর লেখা দরকার নেই। সো তুমি এখান থেকে কাকে বের করতে পারবা, টি কে ইজিলি বের করে ফেলতে পারবা কিনা, তুমি এখান থেকে টিটাকে ইজিলি বের করে ফেলতে পারবা। টি ইজ ইকুয়াল টু কত আসতেছে, এই জিনিসটা এই পাশে চলে আসবে 1 বাই ল্যামডা বি বিয়োগ ল্যামডা এ, আর এখানে থাকতেছে লন NB বাই NA, কেমন, তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো তো মিলছে কিনা অ্যান্সার, সবকিছু মিলছে। আচ্ছা একটা মিনিট, একটু চার্জে দিতে হবে। অনিপ চার্জারটা কানেক্ট করো নাই, ল্যাপটপে চার্জ নাই, চার্জার কানেক্ট নাই তো, কোথায় চার্জারটা, চার্জার কি আনা হয়নি, এই যে চার্জার, ওকে ফাইন, তাহলে এই ম্যাথটা আমরা পারবো, এটাই কিন্তু অ্যান্সার, এখানেই কিন্তু শেষ, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটাও ইনশাল্লাহ করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে যাই সামনের আলোচনা করব অর্ধায়ু নিয়ে আলোচনা করব। আজকে করব নাকি নেক্সট ক্লাসে যাব, কোনটা হলে ভালো হয়, আজকে করব নাকি নেক্সট ক্লাসে, তাই কিন্তু নেক্সট ক্লাসটা একটু বড় হবে, কিন্তু তাইলে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস, সবাই বলছো নেক্সট ক্লাসেই করি, কোনো সমস্যা নাই। তাহলে আজকে যে পর্যন্ত পারছি একটু রিভিশন দিয়ে রাখিও, আমাদের কিন্তু নেক্সট ক্লাসে তাহলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো বেশি পড়বে, হ্যাঁ। নেক্সট ক্লাসটা কেউ মিস দিও না, 1 ঘন্টা 40-45 মিনিট হবে, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে পুরো প্যাক আপ করে ফেলতে পারবো এইখানের যত গুরুত্বপূর্ণ জিনিস আছে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।